প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। তো চলুন নতুন একটা ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিওর টপিক একেবারেই বেসিক। আপনারা যারা ফরেক্সে নতুন, একেবারে বিষয়টা বুঝতেছেন না, ফরেক্স কি আসলে ভাইয়া, ফরেক্স কিভাবে করে, ট্রেড করে কিভাবে, এটার ব্রোকার, এছাড়াও মার্জিন, লেভারেজ, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেল স্টিক্স, এগুলো নিয়ে আমি শর্ট একটা ভিডিও করব। ইন্ডিকেটার থাকবে এতে। এছাড়াও ফান্ডামেন্টাল যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে আশা করি যে একেবারেই বেসিক হবে। আপনারা যারা একেবারেই ফরেক্স বোঝেন না বা নতুন, তাদের জন্য উপকার হবে। তো চলুন শুরু করি। প্রথমেই বলবো যে বন্ধুরা, ফরেক্স কি? ফরেক্স হচ্ছে কিছুই না বন্ধুরা। আমরা যদি ধরেন একটা মানি এক্সচেঞ্জের কথা বলি, যে আমি বাংলাদেশ থেকে যাব ইউএসএতে। তো বাংলাদেশ থেকে ইউএসএতে যদি আমি যাই, সেক্ষেত্রে আমার কিন্তু ইউএস ডলার লাগবে, কারণ আমি ওখানে যেহেতু আর বাংলাদেশি টাকা দিয়ে আমি কিছু কিনতে পারবো না। তা তখন আমি কি করব, বাংলাদেশে একটা মানি এক্সচেঞ্জে, আমি ধরেন একটা এক্সচেঞ্জে যাব, আমাদের ধরেন যে কোনো একটা মানি এক্সচেঞ্জ হাউসে আমরা চলে যাব। যে হাউসে যে আমি বলবো যে ভাই আমাকে 1,00,000 টাকা সমপরিমাণ ডলার দেন, ফর এক্সাম্পল। তা আমাকে 1,00,000 টাকার সমপরিমাণ যদি ডলার আমি চাই, তখন তারা কি করবে, আমার থেকে ওই 1,00,000 টাকা নিবে, এবং তারা আমাকে ওই 1,00,000 টাকার রেট ওয়াইজ, মার্কেটে যে রেটটা আছে, এটা তো আমরা সবাই বুঝি, মার্কেটে যে রেট আছে সেই কী রেটটা কি, যেমন ডলার যদি আমি নিই, এখন হয়তো ডলার 100, ফর এক্সাম্পল 125 টাকা করে পার ডলার। তার মানে আপনাকে 125 টাকা করে সে প্রত্যেকটা ডলারের জন্য নিবে। সেক্ষেত্রে আপনি যদি 1,00,000 টাকা দেন, আপনি 1,00,000কে যদি ভাগ দেন 125 দিয়ে, ডিভাইডেড বাই 125 টাকা করে পার ডলার, আপনি ধরেন $800 আপনি পাবেন। এটা তো ক্লিয়ার, আপনি 1,00,000 টাকার এগেনস্টে আপনি পাচ্ছেন $800। তো এটা আপনি এক্সচেঞ্জ করতেছেন কোথা থেকে? এই এক্সচেঞ্জটা আপনি করতেছেন কিন্তু একটা মানি এক্সচেঞ্জ থেকে। এখন এই মানি এক্সচেঞ্জ যে আপনাকে এই রেটটা দিচ্ছে, এই রেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, আপনার এটা একটা ফ্লোটিং, আগে এক সময় ছিল এটা, এই রেটটা ফিক্সড ছিল। হ্যাঁ, ওটাকে তখন বলতো যে প্রথমে বার্টার সিস্টেম ছিল, এরপর আমার ঠিক খেয়াল নেই, ওর মানে একটা পদ্ধতি ছিল, এর পদ্ধতিটা পরবর্তীতে চেঞ্জ হয়ে ফ্লোটিং কারেন্সি হিসেবে রাখার জন্যই সবাই সম্মতি দেয়, এবং পরবর্তীতে এটা ফ্লোটিং কারেন্সি বলতে আপনার কারেন্সির রেটটা সবসময় পরিবর্তনশীল থাকবে, এবং এটাই সবাই ইয়া করে। যেমন বাংলাদেশে আপনি যদি খেয়াল করেন যে এখন থেকে যদি 7, 8, 10 বছর পিছায় আমরা, ওই সময় কিন্তু 78 টাকা করে ডলার ছিল, এরপরে 75, 78 টাকা করে ডলার ছিল, এটা পরে 100-তে গেল, এবং বর্তমানে কিন্তু 125 টাকা করে ডলার। তো এই রেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আপনি যদি পার্সোনালি, যেমন এক্সচেঞ্জ এখান থেকে ব্যবসা করতেছে, এক্সচেঞ্জ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তারা রেজিস্টার্ড এবং ভ্যারিফাইড হয়ে বাংলাদেশে ধরেন ব্যবসা করতেছে। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এই রেটগুলো নিয়ে ট্রেড করতে চান, তাহলেও কিন্তু আপনি পারবেন। কিভাবে পারবেন? এর জন্য আপনাকে দরকার হবে যে কোনো একটা ব্রোকারের সাথে আপনার অ্যাকাউন্ট খোলা। আমরা একটু ব্রোকার সম্পর্কে আলোচনা করি। ব্রোকার কি? ব্রোকার হচ্ছে কিছুই না, ব্রোকার একটা হাউস। ঠিক আপনার কেমন হাউস? এরা হচ্ছে বিভিন্ন ভাবে জুরিডিকশনের আওতায় আছে, এবং বিভিন্ন মেজর যারা সিকিউরিটি এজেন্সি আছে, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এজেন্সি ওই দেশের বা বিশ্বের, তাদের দ্বারা অডিটেড এইসব। এবং তারা কি করে, এরা আপনাকে ট্রেড করতে দেয়। ট্রেড কিভাবে করতে দেয়? এদের ধরেন আপনার ডিলিং ডেস্ক আছে বা নন ডিলিং ডেস্ক আছে, এগুলোতে আপাতত না যায়, আপনি এদের সাথে অ্যাকাউন্ট করবেন। এরা আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে। অ্যাকাউন্ট করার সময় আপনার এনআইডি নিবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিতে পারে, অনেক ব্রোকার ব্যাংক স্টেটমেন্ট নিবে আপনার, বা কিছু কিছু ব্রোকার হয়তো এনআইডি নিবে। বাট কেওয়াইসি যেটাকে বলে আর কি, যে আপনার নো ইওর কাস্টমার, আপনাকে এটা তারা নিবে, নিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে। আপনি তাদের ক্লায়েন্ট হলেন এই ব্রোকারের, ধরেন এই ব্রোকারের নাম এক্স ব্রোকার। তা এই ব্রোকারের আন্ডারে আপনি যখন অ্যাকাউন্ট খুললেন, আপনার অ্যাকাউন্টে আপনি
আপনি তখন অ্যাক্সেস নিয়ে আপনি এদের থ্রুতে আপনি ওই যে আপনাকে বললাম যে ফ্লোটিং একটা মার্কেট আছে, ফ্লোটিং ধরেন সুইফট সিস্টেমের মাধ্যমে, সুইফট সিস্টেম আমরা তো জানি যে কারেন্সির জন্য ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড যে সিস্টেমটা সেটা হচ্ছে সুইফট। এই সুইফট সিস্টেমে আপনি এদের অ্যাক্সেস আছে, এই ব্রোকারদের অ্যাক্সেস আছে এবং তারা আপনাকে ট্রেড করতে দিবে এবং আপনি তাদের ক্লায়েন্ট হয়ে যাবেন। যখন এই এক্স ব্রোকারের ক্লায়েন্ট হয়ে গেলেন তখন আপনি ফরেক্সে এই সুইফট মার্কেটের যে প্যানেলটা বা এখানে যে এদের অ্যাক্সেস আছে এই অ্যাক্সেসটাকে কাজে লাগাতে পারবেন। তা আপনি মূলত এখানে কি করতে পারবেন, আপনি ডিপোজিট করতে পারবেন টাকা, আপনি উইথড্র করতে পারবেন যদি লাভ করেন, বা আপনার ডিপোজিটটাই যদি আবার উইথড্র করে ফেলতে চান এটা পারবেন। এবং মূলত আপনি যে কোনো কারেন্সি আপনি ট্রেড করতে পারবেন। ডেফিনেটলি ব্রোকারদের যদি সব কারেন্সি থাকে বা পাশাপাশি অনেক ব্রোকার আপনাকে যেমন ইউএসের স্টক মার্কেটেও ট্রেড করতে দিবে বা ইউকের স্টক মার্কেটগুলোতে ট্রেড করতে দিবে বা আপনার বিটকয়েনে ট্রেড করতে দিবে, গোল্ডে ট্রেড করতে দিবে। এখন আমরা বেসিকটা বুঝলাম যে কিভাবে ব্রোকার আপনাকে আপনাকে ক্লায়েন্ট বানাচ্ছে এবং আপনি ব্রোকারের থ্রুতে রেজিস্টার্ড হয়ে একজন ক্লায়েন্ট হয়ে ফরেক্সে ট্রেড করতে পারতেছেন। আমরা এবার যাব হচ্ছে যে ফরেক্সে যে আপনি ট্রেড করবেন কিভাবে ট্রেড করবেন। আমরা এর পরবর্তীতে আমরা চার্টে যাব বা অন্যান্য লাইভ এক্সাম্পলগুলো দেখাবো, আপনারা সেগুলোতে আরও বেশি উপকার হবে। আর আপনারা যারা ব্রোকার যদি ট্রেড আসলেই করতে চান এবং ব্রোকার নিয়ে সন্দিহান, আমি ব্রোকার লিঙ্ক দিয়ে দিব, খুবই সিকিউর ব্রোকার, আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। বাট তার আগে আপনারা আরেকটু বিষয় আমরা আলোচনা করে ফেলি। যেমন আপনি একটা ব্রোকারের যখন অ্যাক্সেস পাচ্ছেন সেই ব্রোকার আপনাকে একটা অ্যাকাউন্ট প্যানেল দিবে। অ্যাকাউন্ট প্যানেলটা মূলত আপনার কি থাকবে, ওখানে আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন, আপনি ওখানে ট্রান্সফার করতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে। আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, এখন অ্যাকাউন্ট অনেকগুলো কি কি এটা নিয়ে আমরা আলোচনা করব যে কি কি ধরনের অ্যাকাউন্ট হয়। কারণ একটা ব্রোকারের আন্ডারে আপনি চাইলে যখন অ্যাক্সেস নিচ্ছেন আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট পাবেন, আপনি এখানে ওদের হয়তো প্রো অ্যাকাউন্ট থাকবে বা সেন্ট অ্যাকাউন্ট থাকবে। সোজা ভাষায় হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনার স্প্রেড থাকে। স্প্রেডটা কি, এই স্প্রেডটা মূলত আমরা একটু আলোচনা যদি করি, যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি স্প্রেডটা কি, স্প্রেডটা মূলত হচ্ছে আপনার আপনি যখন মার্কেটে যে প্রাইসটা উঠানামা করতেছে এই প্রাইসের কিন্তু বিড এবং আস্ক দুইটা ভ্যারিয়েন্ট থাকে, যে আপনার বিড প্রাইস এবং আস্ক প্রাইস। তা আপনি যখন একটা ব্রোকারের আন্ডারে একটা অ্যাকাউন্ট নিচ্ছেন, ব্রোকার কিন্তু আপনাকে হুদাই বা উইথাউট এনি লাভ না নিয়ে আপনাকে ট্রেড করতে দিবে না। তারা তো আপনার থেকে খরচ নিয়ে নিবে। এই খরচটাই হচ্ছে এই ব্যবধানটা। আপনি যখন একটা ট্রেড প্লেস করবেন, আপনি ধরেন মনে করতেছেন প্রাইসটা উপরে উঠবে, আপনি কি করলেন, আপনি একটা বাই অর্ডার প্লেস করলেন এখানে। তো এই বাই অর্ডারটা প্লেস করলে আপনি ধরেন প্লেস করছেন যেই প্রাইসে, আপনার ধরেন এখানে স্প্রেড, ব্রোকার স্প্রেড কাটতেছে 1 পিপস। পিপসটা কি আমরা একটু পরে বুঝবো। আপনার কারেন্ট প্রাইসের সাথে 1 পিপস যোগ হবে, যোগ হয়ে আপনার অর্ডারটা এখানে প্লেস হবে এবং তাতে করে ব্রোকার এখানে কিন্তু অলরেডি আপনার ব্রোকারের যেই কমিশনটা ওটা সে নিয়ে নেবে। তো এখানে কিভাবে কমিশন নিচ্ছে এটাকে আমরা একটু যদি ডিটেলসে বুঝি, বন্ধুরা বেশি ক্রিটিক্যাল না, ইজি বিষয়টা। ধরেন পিপসটা কি, পিপসটা হচ্ছে ধরেন বর্তমানে আপনি ইউরো ইউএসডি পেয়ারে আছেন, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি নিয়ে একটা পেয়ার হয় যেটাকে আমরা বলি ইউরো ইউআর এবং ইউএসডি। দেখুন এখানে দুইটা মেজর কারেন্সি নিয়ে একটা পেয়ার তৈরি হয়েছে বা যুগল তৈরি হয়েছে। ইউরো একটা পেয়ার, ইউএসডি একটা পেয়ার। তা ইউরো একটা কিন্তু কারেন্সি আপনার ইউরোজোনের কারেন্সি এবং ইউএসডি কিন্তু একটা কারেন্সি যেটা হচ্ছে আপনার ডেফিনেটলি ডলার। তো এরকম জিবিপি, ইউএসডি, অড, জেপিওয়াই, অস্ট্রেলিয়ান ডলার, জাপানিজ ইয়েন, বিভিন্ন কারেন্সির পেয়ার তৈরি হয়েছে এবং দুইটা কারেন্সি নিয়েই একটা পেয়ার তৈরি হয়। তা এই দুইটা বৃহৎ কারেন্সি নিয়ে যখন একটা পেয়ার তৈরি হলো এবং এই পেয়ারের ধরেন বর্তমান প্রাইস চলতেছে কত, 1 পয়েন্ট, আমি ফর এক্সাম্পল 2400, এটা একটা প্রাইস চলতেছে। যেমন বাংলাদেশে আমি প্রথমেই বলে আসলাম যে 125 টাকা করে ডলার, তার মানে আমরা যদি
বিডিটি ইউএসডি বা ইউএসডি বিডিটি এই একটা পেয়ার তৈরি করি, তাহলে 1 USD সমান কত হবে? 125। ঠিক একই রকম এই বিষয়টা, হ্যাঁ, বেশি জটিল করার দরকার নেই, বিষয়টা এরকম। তা ইউরো ইউএসডিতে আমরা যদি 1.24 কারেন্ট প্রাইস থাকে, ধরেন আজকে সকালে শুরু হয়েছে এটা দিয়ে, আপনি 1 ঘন্টা পর যে দেখলেন প্রাইসটা হয়ে গেছে 1.2450। তার মানে আমরা এখানে দেখুন যে পয়েন্টের পরে চেঞ্জ আসছে কত, এখানে 00 ছিল, এখানে 50 হয়ে গেছে, তাহলে এখানে 50 যোগ হয়েছে, এই 50টাই হচ্ছে পিপস, 50 পিপস। তা এটা হচ্ছে 4 ডিজিট। অনেক 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 ব্রোকার আছে আপনাকে 5 ডিজিট দিবে। তা 5 ডিজিট দিলে আপনার ওই লাস্টের ওটা আর কাউন্ট হবে না, ওটা যদি আমরা কাউন্ট করি তাহলে হয় 500। সেক্ষেত্রে 500 হচ্ছে পয়েন্টস। তা 500 পয়েন্টস ইকুয়াল টু 50 পিপস। এটা খেয়াল রাখবেন যে প্রতি 10 পয়েন্টে 1 পিপস। ক্লিয়ার? আমরা আর এটাকে জটিল করব না। তো এখানে আপনি যখন ব্রোকারে, যখন আপনি ইউরো ইউএসডিতে আপনি যখন এই কারেন্ট প্রাইসে ধরেন 1.2450, এটাতে যখনই এখানে যখন আপনি মনে করলেন আরও উপরে যাবে, আপনি তখন এখানে একটা ট্রেড প্লেস করলেন, তো ও কিন্তু আপনাকে 1.2450-তে আপনি ট্রেড প্লেস করলে, ও যদি ব্রোকারের যদি আপনার স্প্রেড থাকে 1 পিপস, ও কিন্তু 1 পিপস পরে যে ওই অর্ডারটা প্লেস করবে। আপনার ওই যে 1 পিপস পরে অর্ডার প্লেস করলো, এটা হচ্ছে স্প্রেড, এবং এই স্প্রেডটা কাভার করে দিতে হবে আপনাকে। মূলত আপনার অর্ডার প্লেস হলো এখানে, কিন্তু আসলে অর্ডার প্লেস হয়েছে 1.2451-এ। বুঝতে পারছেন বন্ধুরা? এতে করে আপনার 1 পিপসের কমিশনও নিয়ে নিচ্ছে ওই 1 পিপস। এখন আমার কথা, কমিশন কত কাটবে? খুব মজার প্রশ্ন। আপনার কমিশন কত কাটবে এটা খুবই ইজি বন্ধুরা। একটু টেকনিক্যাল হলেও কস্টিংগুলো সম্পর্কে সবার একেবারে ক্লিয়ার আইডিয়া থাকা ভালো। দেখুন, আশা করছি বিরক্ত হচ্ছেন না। তো কমিশন কত কাটবে? কমিশন কাটবে হচ্ছে, এবার আপনাকে আসতে হবে যে আমার ট্রেড সাইজ কি বা লট সাইজ। আমি যখন ট্রেড করব আমার যে কোনো ব্রোকারের আন্ডারে, ব্রোকার আমাকে কিন্তু একটা মিনিমাম, আপনি 0. ধরেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.01 এই যে লট সাইজ, এটাতে ট্রেড করতে পারবেন। এতে 1 পিপস, আমরা তো পিপস বুঝে আসলাম, এতে 1 পিপসের মাধ্যমে বা 1 পিপস যদি আপনার পক্ষে যায়, তাহলে আপনি 10 সেন্ট পাবেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, হ্যাঁ, 10 সেন্ট। তার মানে এখানে দেখুন 0.01 দিয়ে বোঝাচ্ছে তুমি যদি প্রত্যেক পিপস যদি তোমার পক্ষে যায়, তাহলে তুমি 10 সেন্ট পাবা। তাহলে সোজা হিসাব, যদি আমার এখানে 0.01 না হয় 0.2 হয়, তাহলে আমি কিন্তু প্রত্যেক পিপসের জন্য কত পাবো বন্ধুরা? আমরা পাবো হচ্ছে 20 সেন্ট, তাই না? তাহলে 20 সেন্ট। তা আপনার যদি মার্ক আপ করে দেয় ওরা, যে আপনি একটা কারেন্ট প্রাইসে আপনি অর্ডার প্লেস করতেছেন, ওরা 1 পিপস পরে আপনার অর্ডারটাকে প্লেস করতেছে, তাহলে ওই যে 1 পিপসের মার্ক আপ আছে, তার জন্য কিন্তু 10 সেন্ট করে নিয়ে যাচ্ছে, যদি আপনার লট সাইজ থাকে 0.01। মিনিমাম যদি আপনি 0.01-এ অর্ডার প্লেস করেন, তাহলে কিন্তু ব্রোকার আপনার 1 পিপসের জন্য 10 সেন্ট করে নিয়ে যাচ্ছে আপনার থেকে, ওই ট্রেডের কস্টিং হিসেবে। ক্লিয়ার বন্ধুরা? তার মানে আপনি যদি এই অর্ডারটা মনে করেন না, আমি এটাকে 0.10-তে ফেলবো, তাহলে কিন্তু আপনার প্রত্যেক পিপসের জন্য একেবারে $1, হ্যাঁ, $1 করে আপনি এক্সপেক্ট করতেছেন যে 1 পিপস যদি আমার পক্ষে যায়, আমি যেহেতু এই লট সাইজে ট্রেড দিছি, তাহলে প্রত্যেক পিপসের জন্য আমি $1 করে এক্সপেক্ট করতেছি। কিন্তু সাথে সাথে কিন্তু ওই ট্রেডটাতে আপনি যতই প্রফিট করেন না কেন বা যতই লস করেন না কেন, ব্রোকার কিন্তু আপনার থেকে ওই ট্রেডের থেকে $1 কমিশন কাইটে নেবে, কারণ তার মার্কআপ আছে 1 পিপস। ক্লিয়ার বন্ধুরা? এখন অনেক পেয়ার আছে যে পেয়ারগুলোতে পিপসের পরিমাণটা একটু বেশি থাকে, যেমন মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ইউএসডি বেসড যে পেয়ারগুলো, হ্যাঁ, ইউএসডি বেসড পেয়ারগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, যেমন ইউরো ইউএসডি, জিপিবি ইউএসডি, ইউএসডি ক্যাড, বা আপনার অড ইউএসডি, এইগুলো হচ্ছে মেজর। আর মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি পেয়ার আছে, যেমন ইউরো জিবিপি, হ্যাঁ, ইউরোর সাথে আপনার গ্রেট ব্রিটেন পাউন্ড বা পাউন্ড, ইউরোর সাথে পাউন্ডের পেয়ার, এগুলো হচ্ছে ক্রস পেয়ার। এইগুলো হচ্ছে আপনার অন্য মাইনর আছে, যেমন আপনার যদি ওখানে মালয়েশিয়ার যেই পেয়ারগুলো আছে, মালয়েশিয়ার যেই কারেন্সি আছে,
বা সিঙ্গাপুরের যে কারেন্সি, এগুলো হচ্ছে মাইনর। তো এগুলোর সাথেও পেয়ার করা আছে ইউএসডির। তা এগুলো সব ধরনের পেয়ার আছে, কিন্তু যেগুলোতে আপনার মনে রাখবেন যেগুলো পেয়ার মেজর, এগুলোতে আপনার অনেক বেশি ভলিউম থাকে, সবাই ট্রেড করে, এই কারণে এগুলোতে আপনার স্প্রেডটা কম থাকে। অর্থাৎ আপনার ওই যে বললাম বিড এবং আস্ক এর যে ভ্যারিয়েন্স এটা বা ব্যবধান এটা কম থাকে। কিন্তু আপনি যদি এটা যদি মাইনরে যাবেন, যতই মাইনরে যাবেন ততই স্প্রেডটা অনেক বেশি হয়, কারণ ওগুলোতে ভলিউম কম থাকে, ওগুলোতে ট্রেড কম হয়, ওগুলো আর মেজর পেয়ারের মতো না, এই কারণে ওগুলোতে আপনার স্প্রেডটা বেশি থাকে। এবার আমরা লট এবং এটা বুঝে গেলাম আশা করি বন্ধুরা। আমরা চলে যাব এবার আরেকটি মজার সাবজেক্টে, যেটা হচ্ছে আপনার মার্জিন কি এবং লটস আপনার ব্যালেন্স কি এবং ইকুইটি কি, এগুলোতে যাব। যে আপনি যখন একটা ট্রেড ধরেন আপনার অ্যাকাউন্টে আপনি $1000 আপনি ঢুকালেন এবং একটা ট্রেড দিলেন, এবং এই ট্রেডটা ধরেন আপনার লসে আছে। কত ডলার লসে আছে? ফর এক্সাম্পল $100 লসে আছে। তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $900। এটা আপনি ধরুন রানিং আছে, এটা আপনি এখনো ক্লোজ করেন নাই, তাহলে আপনার ব্যালেন্স এটা আপনার ইকুইটি কিন্তু এটা, কারণ আপনার ব্যালেন্স থেকে এই ফ্লোটিং যেটা লস আছে এটাকে মাইনাস করার পর যা থাকবে সেটা হচ্ছে আপনার ইকুইটি। ক্লিয়ার কিনা বন্ধুরা? আর ফ্রি মার্জিন কত? ফ্রি মার্জিন হচ্ছে আপনার 1000 থেকে 900 চলে গেলে যা থাকলো, তার মানে আপনার যদি আমরা 0 করি 9 তাহলে 9100, তাহলে $9100 হচ্ছে আপনার ফ্রি আছে। ক্লিয়ার কিনা বন্ধুরা? এই মূলত বিষয়টা এই, এটাকে খুব বেশি গোলমেল করার দরকার নেই। এ বাদে আপনার আপনার মার্জিন লেভেল বিষয় আছে যেটা একটু অ্যাডভান্স, ওটা আমরা পরে ডিসকাস করবো যে কোনো একটা ভিডিওতে। বাট ইনিশিয়ালি এতটুকুই আপনার দরকার যে আপনার ব্যালেন্স এটা, আপনার যদি এটা লসে থাকে কোনো একটা ট্রেড রানিং অবস্থায় থাকে, সেটা যোগ করে বা বিয়োগ করে যেটা আসে সেটা হচ্ছে আপনার ইকুইটি। এবং ফ্রি কত আছে আপনি ওটা বাদে যেটা আছে সেটা আপনার ফ্রি মার্জিন। আমি যদি একটু চার্টে যে দেখাই বন্ধুরা, এখানে একটা আমার সেন্ট অ্যাকাউন্ট দেখাচ্ছি, এখানে দেখুন যে ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন। ক্লিয়ার কিনা? তো এখানে ব্যালেন্স আছে এবং ইকুইটি আমার রানিং কোনো পজিশন নেই, এ কারণে ইকুইটিটা ব্যালেন্সটা সমান। কিন্তু আমার যদি একটা রানিং পজিশন থাকতো তাহলে আমার ইকুইটিটা পরিবর্তন হতো এবং ফ্রি মার্জিনটাও তার বেসিসে পরিবর্তন হতো। বন্ধুরা আমরা এটা শিখে গেলাম, এবার আমরা চলে যাব যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি। আমরা চারটাতে দেখে আমাদের লোভটা ওদিকে চলে গেছে, আমরা চারটাতেই সব দেখালেই মনে হয় ভালো হতো ভাইয়া। ওকে, চারটে আমরা ডেফিনেটলি দেখব। তার আগে আমরা বিষয়টা বুঝি যে আমরা যখন একটা ব্রোকারের আন্ডারে যখন আমি অ্যাক্সেস নিলাম মার্কেটে, আমার ব্রোকার এক্স, আমরা এখানে অ্যাকাউন্ট করছি আমার পার্সোনাল, এবং আমি এখানে ডিপোজিট করছি $1000। ডিপোজিট করার পরে আমি ট্রেড করব কিভাবে, আমার প্রশ্ন। বন্ধুরা ব্রোকারের আন্ডারে অ্যাকাউন্ট করার পর তার ভেরিফাই করে দিলে আপনি ট্রেড করতে গেলে আপনাকে একটা প্ল্যাটফর্মের আন্ডারে ট্রেড করতে হবে। এই প্ল্যাটফর্মটা কী কী প্ল্যাটফর্ম আছে, যেমন মেটা ট্রেডার, যেটাকে সংক্ষেপে বলে MT4 অথবা আপনার MT4 বা MT5। এ বাদে আপনি ট্রেড করতে পারেন ট্রেডিং ভিউ দিয়ে। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখবো ট্রেডিং ভিউ। তা ট্রেডিং ভিউ যে আপনার প্যানেল আছে বা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম বা MetaTrader 4 আগের প্ল্যাটফর্ম, এটার আপডেটেড ভার্সন হচ্ছে MetaTrader 5। এবাদেও আপনার নিনজা ট্রেডার আছে। হ্যাঁ, নিনজা ট্রেডার, তা নিনজা ট্রেডার এটাও একটা প্ল্যাটফর্ম। তা খুব বেশি জনপ্রিয় হচ্ছে ট্রেডিং ভিউ, MetaTrader 4 এবং 5। এটা হচ্ছে আপনার বিশ্বজুড়ে খুব জনপ্রিয়। নিনজাও জনপ্রিয়, বাট এটার ইউজটা এদের তুলনায় কম। তা ট্রেডিং ভিউ আপনি এইগুলো প্যানেল আপনাকে নামায় নিতে হবে। এই প্রত্যেকটা ব্রোকারের আন্ডারে আপনি যখন অ্যাকাউন্ট করতেছেন তখন তাদের ওয়েবসাইটে আপনি যে ডাউনলোড সেকশন আছে ওখানে যেই আপনি এইগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এই প্ল্যাটফর্মগুলো। কিন্তু এই ট্রেডিং ভিউ কিন্তু আপনি ব্রোকারের আন্ডারে পাবেন না। ট্রেডিং ভিউ হচ্ছে আলাদা একটি ওয়েবসাইট, বা মেটাট্রেডারের মতো না, বা মেটাট্রেডারের আন্ডারে না, এরা আলাদা। ফলে আপনি যদি ট্রেডিং ভিউতে ট্রেড করতে চান তাহলে আপনাকে ট্রেডিং ভিউ সাইটটাতে যেতে হবে এবং সেখানে যে আগে দেখতে হবে যে আপনার যে ব্রোকারটা ওইটা ট্রেডিং ভিউতে লিস্ট আছে কিনা। অনলি দেন আপনি ট্রেডিং ভিউতে ওই ব্রোকার দিয়ে ট্রেড করতে পারবেন। বাট আপনি
যে কোনো ব্রোকার আপনি ট্রেড করতে আপনার MT4 MT5-এ পারতেছেন, সেটা ট্রেডিং ভিউতে ওই ব্রোকার থাকুক কি না থাকুক, MT4 এবং MT5 ভার্সন তাদের থাকবেই। বন্ধুরা, আমরা জেনে গেলাম যে কোন প্ল্যাটফর্মের আন্ডারে ট্রেড করবো। যেমন আমি একটু যদি আপনাদের দেখাই, এখানে দেখুন আমার MetaTrader 5 নামানো আছে, তাই MetaTrader 5টা আমি এখানে ট্রেড করতেছি। দেখুন আমি এতক্ষণ যা বললাম, এখানে দেখুন কারেন্সি পেয়ারগুলো সব দেওয়া আছে এখানে, এবং আমি যদি এটাকে একটু সিম্বলগুলোকে ক্লিয়ার আপ করে আমি শুরু থেকে আপনাদেরকে একটু বুঝাই যে আপনারা কীভাবে কী করবেন। দেখুন আমি একটু ধৈর্য ধরবেন, আমি আমার অ্যাকাউন্ট ওপেন করব। আশা করি বন্ধুরা বেসিকের বিষয়টা ক্লিয়ার হলো। আমরা এরপর মার্কেট অ্যানালাইসিসটা কীভাবে করে, এগুলো সব বেসিক কথাবার্তা বলতেছি, ইনডেপথ কোনো স্ট্র্যাটেজি না, এটা খেয়াল রাখবেন। আমরা মার্কেট অ্যানালাইসিস কীভাবে করে, অ্যানালাইসিস কয় ধরনের হয়, আপনি কী ধরনের ট্রেডার হতে পারেন, এই জিনিসগুলো সব কিছু একটু শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন আশা করি। যেমন আমি HFM-এর আন্ডারে ট্রেড করি এবং আমি তাদের একজন ক্লায়েন্ট, এবং IB প্রমোট করি তাদের। আমার লিঙ্কগুলো আমার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা লগইন, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি যদি একটু রেজিস্টার হেয়ারে যাই, খুবই ইজি আর কি। এটা একটা ব্রোকার, এরা আমি যে আপনাকে ডিসকাস করলাম ব্রোকারের কথা, এরা হচ্ছে একটা ব্রোকার এবং বাংলাদেশের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার। আপনি চাইলে এদের থ্রুতে অ্যাকাউন্ট করতে পারেন। দেখুন এখানে আপনি আসার পরে আমি রেজিস্টারে দিলাম, আমার যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা আছে, আপনি এখানে ইন্ডিভিজুয়াল, আপনি কোন দেশে থাকেন, বাংলাদেশে থাকি, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং ইয়াদের রেজিস্টার দিয়ে দেবেন। আপনি রেজিস্টার যখনই করবেন আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবেন। ইমেল অ্যাড্রেসে গেলে আপনাকে ওরা একটা ভ্যারিফিকেশান ইমেল দিবে, আপনি ওই ভ্যারিফিকেশান ইমেল দিয়ে ভ্যারিফাই করে নেবেন। আপনি যখনই ভ্যারিফাই করে ফেলতেছেন তখনই কিন্তু আপনাকে ওরা অ্যাকাউন্টের প্যানেলে অ্যাক্সেস দিবে। তখন আপনি কীরকম অ্যাক্সেস পাবেন আমি এবার লগ ইন করে দেখাই। আমি অত কিছু দেখালাম না, এগুলো খুবই ইজি, আশা করি সবাই পারবেন, খুব কঠিন কিছু না। দেখুন এখানে এটা আমার, আমি একটু এখান থেকে সরে, এটা আমার পার্টনার এরিয়ার এখানে ট্রানজ্যাকশানগুলো দেখতে পারতেছেন, আমি তাদের যেহেতু পার্টনার। বাট আমি চলে যাব বেসিক আপনার ট্রেডার এরিয়াতে। মানে আপনি অ্যাকাউন্ট খোলার পর যেটা পাবেন, দেখুন আপনি অ্যাকাউন্ট খোলার পরে এখানে আপনি হোম, ডিপোজিট, উইথড্র, আপনার ট্রান্সফার ফান্ড, আপনার ওয়ালেট দিবে একটা, তা এগুলো সবই ইজি। আপনি মূলত আগে এই জিনিসগুলো বোঝেন যে এখানে আপনি যখন হোমে আসলেন তখন আপনাকে তারা বলবে যে তোমার ট্রেডিং অ্যাকাউন্ট আপনি খুলবেন, কারণ আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি কি করবেন, আপনি MetaTrader যে আছে আপনার MetaTrader 4 বা 5 যে আপনি নামাবেন, ওই MetaTrader যে আপনি অ্যাক্সেস নেবেন, এই যে আমার MetaTrader 5 ডাউনলোড করা আছে, এটা যে আমি এর মধ্যে যে আমি ঢুকবো ওই MetaTrader 5, আমি কীভাবে ঢুকবো, আমার একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্ট আপনি এখান থেকে করে নেবেন, এখানে ওপেন লাইভ অ্যাকাউন্ট দিবেন। আমি শর্টে এদের অ্যাকাউন্টগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। দেখেন সেন্ট অ্যাকাউন্ট, যারা মনে করেন যে আমি একেবারেই $10 $20 দিয়ে আমি ট্রেড করতে চাই, আমি সেক্ষেত্রে আমি রিস্কটা অনেক কম নিতে চাই, এবং মার্কেটে আমার আপনি যখনই $10 দিয়ে ট্রেড করবেন তখন আপনার, আমি বলে আসছি যে আমরা যদি 0.01 মিনিমাম এটা দিয়ে যখন মার্কেটে ট্রেড করি, আমি কিন্তু এই 0.01 বলতে প্রত্যেক পিপসের জন্য 10 সেন্ট, তাই তো। আর যখনই আপনি এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে, কিন্তু আমি যখন সেন্ট অ্যাকাউন্ট খুলবো তখন 0.01 যদি আমি ট্রেড নিই, প্রত্যেক পিপসের জন্য কিন্তু আপনার 1 সেন্ট, প্রত্যেকটা এই 0.01 লটের জন্য কিন্তু তখন 1 সেন্ট কাউন্ট হবে। তা অনেক কমে গেল, কোথায় 10 সেন্ট আর কোথায় 1 সেন্ট। ফলে আপনি এখানে খুব ছোট ডলার নিয়ে, মূল কার্যকরী বিষয় হচ্ছে যে খুব ছোট একটা ডলার নিয়ে আপনি এই মার্কেটে ট্রেড করতে পারবেন। আপনার অনেক বেশি ডলার যদি না থাকে, আপনি ছোট ডলার দিয়েও এই মার্কেটে ট্রেড করতে পারবেন, এবং রিস্কটাকে তখনও আপনি এই না যে আমি $10 হলে ট্রেড করতে পারবো না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেন্ট অ্যাকাউন্ট নিতে হবে। আর আপনি যদি ট্রেডে মোটামুটি ভার্সড হয়ে যান, এক্সপার্ট হন, এবং পরবর্তীতে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারেন, প্রো অ্যাকাউন্ট নিতে পারেন। প্রিমিয়াম, প্রো এগুলোর বিষয়টা হচ্ছে কি, বিভিন্ন ব্রোকার বিভিন্নভাবে এগুলোকে নামকরণ করে। এখানে হচ্ছে বাড়তি সুবিধা হচ্ছে, দেখেন আপনার এখানে স্প্রেডটা 1.2 পিপস থেকে শুরু,
আর প্রোতে আপনি গেলে এখানে মিনিমাম ওরা ডিপোজিট চাচ্ছে $100। সুবিধা কি দিচ্ছে আপনাকে, স্প্রেড হচ্ছে 0.6 পিপস, তার মানে দেখুন 1 পিপসের থেকেও কম স্প্রেড, ফলে আপনার এখানে খরচটা বেঁচে যাচ্ছে অনেক। তা এটাই হচ্ছে প্রিমিয়াম এবং প্রো। আর সেন্ট অ্যাকাউন্ট তো এটাই। তা আপনি এইগুলো অ্যাকাউন্ট নিতে পারেন। এ বাদে আর একটা অ্যাকাউন্ট আসবে আমার এখানে, যেহেতু জিরো স্প্রেড অ্যাকাউন্ট আসবে। জিরো স্প্রেড অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে না, কারণ আমার অনেকগুলো জিরো স্প্রেড খোলা আছে ম্যাক্সিমাম, এই কারণে দেখাচ্ছে না। তো জিরো স্প্রেড অ্যাকাউন্টটা কি বন্ধুরা, জিরো স্প্রেড হচ্ছে আপনি দেখুন যে এখানে আপনি যখন ট্রেড নিয়ে এখানে যে বিড আস্ক থাকে, এই বিড আস্কটা জিরো স্প্রেডে থাকবে না। তার পরিবর্তে ওরা বলতেছিল আমি তোমাকে একটা অর্ডার প্লেস করলে 0.01-এর জন্যে আমি যে 10 সেন্ট করে কাটতেছিলাম, তুমি আমাকে জিরো স্প্রেডের একটা অ্যাকাউন্ট নিলে তোমার আর ওই স্প্রেডের ঝামেলা থাকবে না, তোমার ওই কারেন্ট যে প্রাইস ওই প্রাইসেই অর্ডার প্লেস হবে, বাট তুমি আমাকে ওই 0.01-এ প্লেস করলে 3 সেন্ট আমাকে কমিশন দিবা। অর্ডার প্লেস করার সাথে সাথেই ওই কমিশনটা হয়তো কেটে নিবে, বা আপনি অর্ডার ক্লোজ করার পর মূলত যেভাবেই কাটুক না কেন আপনার ওই কস্টিংটা সে কেটে নিবে। যে আপনি 0.01-এর জন্য ধরেন এক এক ব্রোকার এক এক রকম কাটে, কেউ 3 সেন্ট কাটে, কেউ 4 সেন্ট কাটে আপনার। তার মানে যদি আপনি স্ট্যান্ডার্ড $1 একটা ট্রেড পার পিপস যদি $1 আপনি দেন, তাহলে $1 আপনার দেখা গেল সে 30 সেন্ট কাটে নেবে, বা কোনো ব্রোকার হতে পারে 40 সেন্ট। আর যে ব্রোকার বাজে যত বেশি তারাও কাটবে বেশি, বুঝছেন? কারণ আপনাকে ভালো ব্রোকার কিভাবে বুঝবেন, ভালো ব্রোকার বুঝতে গেলে আপনার কমিশন তারা কম কাটে, কারণ তাদের অনেক বেশি ইউজার আছে, ফলে তাদের এত কমিশন কাটা লাগে না। কিন্তু যারা ডিল ইন্ডেক্স আছে, যে ব্রোকার বেশি ভালো না, মার্কেট মেকার ব্রোকার, তারা কিন্তু এখানে অনেক বেশি কাটবে আপনাকে, হ্যাঁ, দ্বিগুণ তিনগুণ কমিশন কেটে দিবে। তা এই হচ্ছে জিরো স্প্রেড। জিরো স্প্রেডটা মূলত কার্যকারিতা কি, আপনার অনেকেই আছি আমরা যারা স্ক্যাল্পিং করি, এবং আমাদের ওই বিড আস্কের ওই ঝামেলাটা স্ক্যাল্পিং করলে ওটাকে বেশি ঝামেলা মনে হয়। আমি এখানে একটু আপনাদেরকে বিড আস্কটা দেখাই। আপনি যদি ফর এক্সাম্পল আপনি টাইম ফ্রেমটা আমরা একটু পরে দেখাবো, আমি তার আগে 1 মিনিটে যাই। এখানে যে আমি প্রপার্টিজে আমি খুব দ্রুত দেখাবো, আপনারা একটু বোঝাটা পরে, আগে এখানে একটু দেখে নেন। যেখানে দেখেন বিড এবং আজকের ব্যবধানটাই চলে আসছে, দেখছেন? কিন্তু আপনি যখন জিরো স্প্রেড নেবেন তখন আর এটা দেখাবে না, এটা শো করবে না। ওকে বন্ধুরা, এটা শো করবে না, সে আপনার কমিশন কাটবে। এখানে স্প্রেডের মার্কআপ আছে, এখানে দেখুন স্প্রেড আছে। এখানে ডিজিটটা বুঝতে অসুবিধা হতে পারে আপনাদের। 18, এখানে দেখেন 21, 18, 21, তার মানে 3 পিপসের একটা স্প্রেড আছে। 18, 19, 20, 21, তা 3 পিপসের স্প্রেডটা কিন্তু এখানে আছে। এবং এই 3 পিপসের স্প্রেড তার মানে আপনার প্রত্যেকটা ট্রেডে এটা একটা সেন্ট অ্যাকাউন্ট করা, এতে 3 পিপস করে সে কেটে নিচ্ছে। আপনি যদি এটা প্রোতে যান এই একই করে, তখন ওদের 1.2 পিপস কাটবে, যদি প্রিমিয়াম করেন না। যদি প্রোতে যান ওখানে সে 0.6 কাটবে, কিন্তু আপনার $100 মিনিমাম ডিপোজিট। আশা করি বেসিকটা বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব আপনি এই মার্কেটটাতে কিভাবে অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নিতে গেলে আপনাকে এখানে অ্যাকাউন্ট করে ফেলতে হবে। অ্যাকাউন্ট করলেই আপনার ইমেলের ডিটেলস চলে যাবে। যেমন আমি যদি এখানে যাই আমার অ্যাকাউন্টে, এখানে ধরুন আমার একটি অ্যাকাউন্ট আছে, এবং এই অ্যাকাউন্ট ডিটেলসটাতে আমি যাব। তা ডিটেলসটাতে যদি যাব, আমাকে এখানে ইমেল দিবে। ইমেল দেওয়ার পর ওই ইমেলের মধ্যে গেলেই আমাকে কি দিবে আমি আপনাকে হয়তো, এটা তো আর সিকিউরিটির কারণে দেখাতে পারতেছি না, বাট আমি আপনাকে এখানে দেখাই দিচ্ছি। ধরেন ওই ইমেলে যেয়ে আপনি কি করবেন, এখানে যেয়ে আপনি আগে মেটাট্রেডার 5 নামাই নেবেন। মেটাট্রেডার 5 কীভাবে নামাবেন, এই ব্রোকারের আন্ডারে যদি থাকেন আপনি এখানে যে এইখানে ক্লিক করুন, এই বক্স, এই যে আপনার ডটগুলোতে, এখানে দেখুন ডাউনলোড খুঁজুন, যে ডাউনলোড কোথায় আছে, বা ট্রেডিং টুল দেখুন, এই যে প্ল্যাটফর্ম। আপনি এই প্ল্যাটফর্মে চলে গেলেন, এবং এখানেই দেখেন এদের ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে, যে আপনি মেটাট্রেডার 4, 5, বা ওদের ব্যক্তিগত HFM প্ল্যাটফর্ম আছে। যদি মোবাইল দিয়ে আপনার ট্রেড করতে চান, বা মোবাইলে আপনি চাইলে মেটাট্রেডার 4, 5ও আছে, ওগুলোও ডাউনলোড করে নিতে পারেন। আপনার ওদের প্ল্যাটফর্ম যদি আপনি প্রিফার না করেন, নিজের মতো করতে চান। এখানে আমরা দেখুন যে MT4, ট্রেডিং MT4, MT5, আমরা MT5-এ ক্লিক করলাম, এবং আমরা দেখব যে এখানে প্ল্যাটফর্মটা থেকে আমরা কিভাবে নামাতে পারি। এখানে দেখুন ওপেন অ্যাকাউন্ট আছে, ডাউনলোড MT5, আমি ডাউনলোড দিলাম, এবং দেখুন যে প্ল্যাটফর্মটা ওরা বলবে যে উইন্ডোজের জন্য না ম্যাকের জন্য। আমি যখনই ডাউনলোড দিব
উইন্ডোজের জন্য যদি হয় এখানে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেলে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে মার্কেটটা আপনার ওপেন হবে এই প্ল্যাটফর্মটা এভাবে। এখন এই প্ল্যাটফর্মে আপনি কীভাবে লগ ইন করবেন? ইজি বন্ধুরা, ফাইলে যাবেন, এখানে দেখুন লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট ক্লিক করলাম। এই দেখুন এখানে আমার ধরেন লগ ইন আইডি দেওয়া, পাসওয়ার্ড দিবেন, এটা আপনাকে তারা দিয়ে দিবে আপনার ইমেলে। ওই অ্যাকাউন্টটা আপনি অ্যাকাউন্ট সেকশানে যখনই এই অ্যাকাউন্ট খুললেন তখনই তারা কিন্তু এই অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাকে ইমেল এগুলো দিয়ে দিবে। এবং এখানে আপনার একটা সার্ভার দিতে হবে, যে সার্ভারটা ওরা বলে দিবে যে তোমার এই অ্যাকাউন্টের সার্ভার কি। সার্ভার বলতে কোন সার্ভারের থ্রুতে তুমি, যেহেতু তারা সার্ভারের খোলা বিভিন্ন তাদের সার্ভার আছে, সেই সার্ভারগুলো দিয়েই কিন্তু আপনি অ্যাক্সেস নেবেন। তা ওই সার্ভারটা কী হবে এরা বলে দিবে। ওই সার্ভারটা আপনি দিয়ে দিবেন। আপনি ডেমো অ্যাকাউন্ট খুললে ডেমো সার্ভার, লাইভ অ্যাকাউন্ট খুললে লাইভ সার্ভার, আপনি যদি প্রোতে যান সেটা সার্ভার আলাদা, সব কিছু ওরা বলে দিবে। আপনি ওকে দিবেন, আপনার এখানে খেয়াল করবেন যে ওটা লগ ইন হয়ে গেছে এবং এখানে মিলি সেকেন্ড শো করতেছে আপনি মার্কেটে ঢুকে গেছেন। এবার মার্কেটে ঢুকে যাওয়ার পরে কি করবেন, আপনার যেগুলো চার্ট আছে এখানে ওগুলোকে ক্লোজ করে ফেলবেন। ক্লোজ দিয়ে আপনি এবার এখান থেকে ধরেন যে কোনো একটা বেসিক পেয়ার নিলে, আমি ধরেন গোল্ডে গেলাম, এটাকে চার্ট উইন্ডো, আমি এই দেখেন এখানে সিম্বলে গেছিলাম, এটা হচ্ছে সিম্বলে ক্লিক করলে এই সিম্বল সব চলে আসলো, এইগুলোতে আমি ট্রেড করতে পারবো। এগুলোতে যাওয়ার পরে আমি যে কোনো একটা পেয়ার আমি চাইলে, যেমন এখানে দেখুন অড ইউএসডি মানে অস্ট্রেলিয়ান ডলার এবং ইউএস ডলারের পেয়ার, অড এনজিডি অস্ট্রেলিয়ান ডলার এবং নিউজিল্যান্ড ডলারের পেয়ার, অড জেপিআই অস্ট্রেলিয়ান ডলার এবং জাপানিজ ইয়েনের পেয়ার, ইউরো ইউএসডি, এটা খুবই জনপ্রিয় একটি পেয়ার, ইউরোর সাথে ইউএসডি এর পেয়ার। একটু সময় দিলে আপনি দেখবেন চার্টটা লোড হবে। এবার আমি ডেইলিতে চলে গেলাম এবং এখানে একটু বিষয় খেয়াল করেন আপনারা যে আমি এগুলোকে আগে একটু দেখুন। চার্ট, আপনি একটা চার্ট দেখতে পারতেছেন বিভিন্ন টাইম ফ্রেমে, ডেইলি এবং ডেইলির সাথে আপনি ডেইলি 5 মিনিট দেখতে পারতেছেন, 10 মিনিট দেখতে পারতেছেন, চাইলে 2 ঘন্টার চার্ট দেখতে পারতেছেন, উইকলি দেখতে পাচ্ছেন, মান্থলি দেখতে পারতেছেন। তা আমি যদি এগুলোকে একটু অর্গানাইজ করে দিই খুব শর্টে, 5 মিনিটটাকে এখানে আনি, 1 আওয়ারটাকে দেখুন খুব ইজি আর কি, হ্যাঁ, উইকলিটাকে এখানে আনি, 2 আওয়ারটা উপরে থাকুক, 10 মিনিটটাকে 5 মিনিট একটু আগে, দেখো 5, 10, 1 ঘন্টা, 2 ঘন্টা, বাট সব থেকে বেশি জনপ্রিয় কি 5 মিনিট। অনেকে স্ক্যাল্পিং করে যারা, তার 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিটটা খুব বেশি আপনার না, এটাকে আমরা রিমুভ করি। 1 ঘন্টা, 2 ঘন্টা খুব বেশি জনপ্রিয় না। এবার আমরা ডেইলি দেখব। ডেইলির আগে আপনার 4 ঘন্টার চার্ট, এগুলো হচ্ছে আপনার জনপ্রিয় চার্ট যেগুলো খুব জনপ্রিয় আর কি। উইকলি, মান্থলি, এটা হায়ার টাইম ফ্রেমের, মান্থলিটা আমরা সরিয়ে দিই, উইকলি পর্যন্ত রাখি। ওকে, বিষয়টা কি বন্ধুরা, এটা একটু খেয়াল করেন যে এখানে যখন আমরা আসলাম, আমি যখন উইকলিতে গেলাম, দেখুন উইকলি বলতে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু এবার ক্যান্ডেল স্টিক্সে চলে আসছি। আমি এটার কালারটা একটু চেঞ্জ করে নেবো যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, এখানে ভলিউম দেখাচ্ছে নিচে, আমরা ভলিউম সরাই দিব, দেখেন টিক ভলিউম এগুলো সরাই দিব, ওগুলো আপাতত দরকার নেই। আমি যখন এখানে আসলাম, আমার উইকলির হিসাবটা কি দেখুন, এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্যান্ডেল স্টিক্স, জাপানিজ যে ক্যান্ডেল স্টিক্স ওটা থেকে আসে। এটার বেসিক সিস্টেম আপনাকে আমি খুবই আমি বুঝাই দিই আপনাকে, কঠিন কিছু না। ধরেন একটা ক্যান্ডেল কি, একটা ক্যান্ডেল হচ্ছে মোমবাতিটা কীরকম কি, মোমবাতিটা এরকম ধরেন, এটা হচ্ছে, এটা যদি রেড হয়, ক্যান্ডেলটা যদি আপনার রেড হয়, একটা লাল ক্যান্ডেল হয়, তা লাল ক্যান্ডেল হলে বিষয়টা কি যে এটা ধরেন লাল বলতে আমরা বোঝাচ্ছি সেলার। আর যদি আমরা বলি না এটা একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা বুঝাবো যে এটাকে বায়ার। হ্যাঁ, তা গ্রিন ক্যান্ডেল হলে আমরা এটাকে বুঝবো বায়ার। আমি এই দুটা ক্যান্ডেল দিয়ে মোটামুটি আপনাকে ক্যান্ডেল পুরো একেবারে শিখাই দিব, আপনি দেখবেন যে ক্যান্ডেল শিখে গেছেন, আর কিছুই লাগতেছে না। এই দুটো দিয়ে আপনি ক্যান্ডেল স্টিক সব বুঝতেছেন। তা এই ক্যান্ডেলগুলো কি, এই ক্যান্ডেলগুলো একটা হচ্ছে, এটা বুঝতে হবে যে এটা সেলার, এটা হচ্ছে বায়ার ক্যান্ডেল। যেহেতু এটা গ্রিন, এটা বায়ার ক্যান্ডেল, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে সেলার ক্যান্ডেল। তা এই ক্যান্ডেলটা কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, মানে মূলত ওই দিন, ধরেন আজকের দিনটা শুরু হয়েছে কয়টায়, আমার ভোর 5টার সময়। ওই 5টার সময় ওপেন হয়েছে প্রাইসটা ওপেন হওয়ার পর কি হয়েছে, হয় প্রাইসটা একটু নিচে পড়ছে, হ্যাঁ, বা রেটটা একটু উপরে উঠছে, দিন শেষে এখানে ক্লোজ করছে, হতে পারে, অবশ্যই পারে। এখানে দেখুন তাই, ধরেন প্রাইসটা ওপেন হয়েছে এখানে,
ওপেন হওয়ার পর এটা হচ্ছে ওপেন, প্রাইসটা নিচে পড়ছে, নিচে এই পর্যন্ত পড়ছে, এটা হচ্ছে একেবারে লো, এটা হচ্ছে লো। আচ্ছা, আর এটা হচ্ছে ধরেন ওপেন হওয়ার পরে হতে পারে যে উঠছে অথবা নিচে পড়ে উপরে উঠছে, এটা হচ্ছে হাই। একেবারে ইজি কিনা, হাই, ওপেন, লো। আর এটা কি, এটা হচ্ছে ক্লোজ। দিন শেষে যেখানে ক্লোজ করছে প্রাইসটা, ইজি কিনা বন্ধুরা। পরের দিন আবার কি হয়েছে, সকালে এখানে ওপেন হয়েছে, ওপেন হইলে এটা ওপেন, এবার নিচে পড়ছে, এটা হচ্ছে আপনার লো, এবং এটা উপরে উঠছে, উপরে উঠে এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে হাই। কিন্তু এই হাইটা ধরে রাখতে পারে নাই, প্রাইসটা পরে পরে এখানে এসে ক্লোজ করছে। তাহলে আপনি দেখেন 4টা জিনিস পেয়ে গেলেন একটা ক্যান্ডেলে, প্রত্যেকটা ক্যান্ডেলে 4টা জিনিস থাকবে। ওপেন, যেখানে ওপেন হচ্ছে, লো একেবারে নিচে যাচ্ছে যেখানে, হাই যেখানে যাচ্ছে উপরে, এবং যেখানে দিন শেষে ক্লোজ করতেছে। আর এই যে মূল যে আপনার বডিটা, এই বডিটা হচ্ছে আপনার মূলত বডি, আর কিছুই না, আমরা এটাকে বডিই বলবো। আর এই এই যে এই যে বাড়তি এই যে দুইটা আপনার কাঠি দেখতেছেন, এগুলো হচ্ছে উইক, এগুলো হচ্ছে উইক, WICK, উইক। তার মানে এটা হয়ে গেল বডি, আর এটা হয়ে গেল উইক। ক্লিয়ার বন্ধুরা? আশা করি যে ক্লিয়ার। এবং এই ক্যান্ডেল স্টিক্সগুলো আপনার বিভিন্নভাবে হতে পারে। যেমন আমরা যে কোনো একটা ক্যান্ডেল যদি বোঝাই, ক্যান্ডেল হতে পারে যে অনেক উপরে উঠছে, অনেক নিচে নামছে, কিন্তু লাস্টে যে ওপেন প্রাইজের কাছাকাছি ও ক্লোজ করছে, তাহলে এই ক্যান্ডেলটাকে কনফিউশন, অনেক বেশি কনফিউশন না, যে মার্কেটে মূলত কে যে কন্ট্রোলে আছে এটা বোঝা তাই, যেখানে ওপেন হয়েছে ওখানেই ক্লোজ করছে, একটু উপর নিচে উঠানামা করছে। আবার ক্যান্ডেলটা এরকম হতে পারে যে ওপেন হলো, ওপেন হওয়ার পরে আপনার উপরে উঠলো অনেক, কিন্তু দিন শেষে ওকে নামায় প্রাইসটা ঠিক ওপেন যেখানে হয়েছে সেখানে ক্লোজ করছে। এখানে আর নিচে কিছু নাই, কিন্তু ওপেন হয়ে উপরে গেছে এবং নিচে এসে আপনার এরকম ক্লোজ করছে। তাহলে দেখুন যে এখানে লাস্টের দিকে কিন্তু দিন শেষে সেলাররা অনেক চাপ তৈরি করছে, কারণ সেল না হলে তো আর নিচে পড়বে না। তা ওপেন হয়ে উপরে যাওয়ার অনেক প্রবণতা তৈরি হয়েছিল, কিন্তু লাস্টের দিকে সেলাররা ওকে টাইনে নিচে নামাইছে। এর উল্টাটাও হতে পারে যে প্রাইসটা ওপেন হওয়ার পরে অনেক নিচে নামছে, কিন্তু লাস্টে যে সেলাররা ওকে টাইনে উপরে এত দূর আনছে, আনার পরে অত দূর যায় আবার নিচে এখানে এসে ক্লোজ করছে। ধরেন এখানে ওপেন হয়েছিল এখানে অনেক নিচে পড়ছে, কিন্তু ফাইনালি এখানে এসেও ক্লোজ করছে। তার মানে সেলাররা শুরুতে ডমিনেশন নিল, লাস্টে এসে কিন্তু বায়াররা ওটাকে টাইনে তুলছে। বিষয়টা ক্লিয়ার কিনা বন্ধুরা? এখানে দেখুন, এই হচ্ছে চার্ট আপনার ক্যান্ডেল স্টিক্স। এ বাদে তেমন আপনার পরিবর্তন করে নেই ক্যান্ডেল স্টিক, এগুলোকেই আপনি দেখবেন। দেখুন এখানে আমি যেটা দেখালাম যে কনফিউশন, এখানে উপরেও যায়নি, উপরেও গেছে, নিচেও গেছে, কিন্তু ফাইনালি এখানে ক্লোজ করছে। পরের দিনে যদিও বায়াররা মার্কেট নিচ্ছে, বাট আমি যদি আরেকটু জুম ইন করি বন্ধুরা, বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে বায়াররা মার্কেট ডমিনেট করছে, শুরুর দিকে একটু নিচে নামছিল, পরে আপনার এখানে সে ক্লোজ করছে, উপরে একটু উইক আছে, হাইটা এখানে, লোটা এখানে, ওপেন হয়েছে এখানে, ক্লোজ করছে এখানে। এখন কথা হচ্ছে দিনে ও শুরু হওয়ার পর ও যদি শুরুর প্রাইস থেকে উপরে ক্লোজ করে, তাহলে ওটা গ্রিন হয়ে যাবে, কারণ ওখানে বায়াররা ডমিনেট করছে। কিন্তু ও শুরু হওয়ার পর ও যদি নিচে ক্লোজ করে, উপরে ক্লোজ না করে নিচে ক্লোজ করে ওপেন প্রাইস থেকে, তাহলে এটা কিন্তু রেড হয়ে যাবে, কারণ এখানে সেলাররা কন্ট্রোল নিছে, নিচের দিকে ক্লোজ করছে, ফলে এটা রেড ক্যান্ডেল। এখন এইগুলো দিয়ে আপনি যদি একটু বেরোয় আসেন, বৃহৎইয়া দেখেন এখান থেকে আপনি একটা অ্যানালাইসিস করতে পারতেছেন, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন। বা এটা উইকলি টাইম ফ্রেমে আছে, উইকলিটা যেহেতু আমরা উইকলি বলতে আপনার এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে একটা উইক, এই ক্যান্ডেলটা কিন্তু 1 সপ্তাহ ধরে এটা চলতেছে। এই উইকটা শেষ হবে হচ্ছে আপনার আজকে কত তারিখ, আমরা যদি এখানে দেখি 13 তারিখ, এটা শেষ হবে হচ্ছে আপনার ফ্রাইডেতে রাত 3টার দিকে। তা ফ্রাইডে রাত 3টা পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা চলবে, এই ক্যান্ডেলটা। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে উইকলি টাইম ফ্রেম দেখতেছি, তার মানে এই ক্যান্ডেলটা 1 সপ্তাহের ক্যান্ডেল। এখন যদি আমি এটাকে ব্রেকডাউন করি, আমি যদি এটাকে বলি যে না আমি ডেইলি বেসিসে দেখবো, তার মানে এই উইকটা শুরু হয়েছে কত তারিখে? উইকটা শুরু হয়েছে, দেখুন আমি এটা দিয়ে একটু বুঝাবো আপনাদের। এই উইকটা শুরু হয়েছে আমার সোমবারে, তা সোমবার হচ্ছে 11 তারিখ, 11 থেকে 11, 12, 13, 3 দিন ধরে চলতেছে। আমরা যদি এটাকে ডেইলিতে যাই, তার মানে
3 দিন আগের হিসাব দেখি আমরা 11 তারিখের, আমরা 11, এই যে 11, ধর এখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা। তা এখান থেকে শুরু হয়ে কিন্তু কিছুটা উপরে উঠলেও এর পড়া শুরু করছে। ওভারঅল দেখুন যে 3 দিনের হিসাব কি ছিল, 3 দিন ধরে ও পড়তিছে। আপনি উইকে যায় দেখেন, ওই 3 দিন ধরে ও পড়তিছে। আমরা একটু আগে দেখানো হয়ে গেছে, হয়তো এটা এখান থেকে সামথিং লাইক দ্যাট। তো দেখুন যে 3 দিন ধরে ও প্রাইসটা পড়তিছে এবং ওই ক্যান্ডেলে ওটা দেখাচ্ছে। আমি এটাকে একটু করি, 11 তারিখ 1 2 3, তার মানে 12 11 8 12 2 3, এটাই তো 3 দিন, 1 2 3, এই 3 দিন উইকলি। দেখুন এই 3 দিন ধরে প্রাইসটা পড়তিছে। আমরা যদি এবার ওইটাকেই ব্রেকডাউন করে 4 ঘন্টায় যাই, তার মানে ডেইলির যে হিসাবটা ওটাকে ব্রেকডাউন করলে একদিনে 4 ঘন্টা কয়টা, 6টা, 4 ছক 24, তার মানে 3 দিনে 4 ঘন্টা কয়টা, একদিনে যদি 4টা হয় 3 4 12টা, আপনার 12টা 4 ঘন্টার ক্যান্ডেল যদি আপনি এখানে অ্যাকুমুলেট করেন তাহলে উইকলির হিসাবটা আসবে, বা 3 দিনের হিসাব আসবে, বা 4 ঘন্টা। মূলত হচ্ছে যে ওই যে ব্রেকডাউনটা ওইটা এইখানে আসে, এখানে আরেকটু বেশি ক্যান্ডেল হবে। আপনি 1 ঘন্টাতে গেলে আরেকটু বেশি ক্যান্ডেল হবে, কারণ 1 ঘন্টা বলতে আপনার দিনে 24টা ক্যান্ডেলে আপনার একদিন, 24 ঘন্টায় যেহেতু 1 ঘন্টা, তার মানে 24টা ক্যান্ডেলে একদিন, তা 3 দিন 3 24 কত, 72 আই গেস। তা ওখানে 72টা ক্যান্ডেলের হিসাব আসবে তখন। তার মানে ওই একই জিনিসই আপনি যত টাইম ফ্রেম কমাচ্ছেন তত ক্যান্ডেল বাড়তিছে। মূল বিষয় কিন্তু একটাই, যে উইকলি বা ডেইলি বা আওয়ারলি, ধরেন আপনি আওয়ারলি ধরে ট্রেড করতেছেন, তাহলে ওই আওয়ারলিটা দেখলেন যে আওয়ারলি এরকম, আপনি চাইলে এই আওয়ারলিটাকে আরেকটু রিসার্চ করার জন্য আপনি আরও একটু শর্টে ভিতরে ঢুকতে পারেন। যেমন আমি কীরকম কি আপনাদের দেখাই, যে ধরেন এখানে মার্কেটটা পড়তেছে, এখানে আমি 1 ঘন্টার চার্ট দেখতেছি, আমি দেখলাম যে এখানে মার্কেটটা এইভাবে পড়তেছে। আমি এখান থেকে ধরেন একটা সেল ট্রেড নিব, তখন আমি 5 মিনিট চার্টে গেলাম। দেখুন যে 1 ঘন্টার চার্টটা কিন্তু অনেক, এখান থেকে এত দূর অনেক কম জায়গা, কিন্তু যে আমি 5 মিনিটে চলে গেলাম, দেখুন যে ওই 1 ঘন্টার টাইমটা কত বেশি হয়ে গেল, কারণ এখানে 5 মিনিটের হিসাব আছে। এখন আমি মনে করলাম এটা এই ট্রেন্ড লাইনেও পড়তেছে, যখনই ও কারেকশানে এইখানে আসবে আমি তখন একটা সেল দিব, এবং আমি এখানে যখন আসবে তখন সেল দিতে গেলে আমি নিউ অর্ডারে যাব। নিউ অর্ডার দিয়ে আমি এখানে কি করব, আমার ওই লট সাইজ আমি বলে আসছি, যে লট সাইজ এটাকে দেখেন আমরা কমাতে বাড়াতে পারতেছি। আমি এখানে একেবারে -0.01 দিব, 01 দিয়ে আমি সেল বাই মার্কেট, যেহেতু এখন আমি অর্ডার প্লেস করব, তাহলে যদি এখনই করি তাহলে আমি সেল বাই মার্কেট, যে মার্কেটে যে অবস্থায় আছে ওই অবস্থায় সেল করো। তা আমি যদি আপনাদের একটা অর্ডার দিয়ে দেখাই, দেখুন অর্ডার দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেল। এবং আমি যদি এখানে টুল বক্সে যাই, দেখুন এখানে টুল বক্সে ও কিন্তু লসে আছে, আপনার 0.10, এবং আপনার এটা কিন্তু এখন দেখুন যে ব্যালেন্স ইকুইটিটা কমে গেছে, কারণ আপনার এটা লসে আছে, এবং মার্জিন, ফ্রি মার্জিনের বিষয়টা চলে আসছে এখন, এবং ফ্রি মার্জিন আছে ডেফিনেটলি আপনার ব্যালেন্স থেকে ইকুইটিটার বাদ দিলে যেটা। এবং এখানে আমি যদি এখন মনে করি যে এটার আমি মানি ম্যানেজ করবো, তো আমি এইভাবে ছেড়ে দিলে কিন্তু এই প্রাইসটা যদি উঠতেই থাকে আমার কিন্তু লস। আমি যেহেতু সেলে আমার পজিশন নিছি, মনে রাখবেন আপনি যখন সেল দিবেন যত আপনার পক্ষে যাবে, নিচে যাবে, তত আপনার লাভ হবে। আর আপনি যদি এখানে বাই দিতেন তাহলে আপনি আশা করতেছেন মার্কেট উপরে যাবে, এবং যত মার্কেটে উপরে যাইতে থাকবে ততই কিন্তু আপনি প্রফিট। তা আপনাকে এই জন্যে বাই সেলটা এটাই, যে আপনি বাই দিলে আপনি চাচ্ছেন যে মার্কেটটা উপরে যাক, আর আপনি যখন সেল দিচ্ছেন আপনি চাচ্ছেন যে মার্কেটটা নিচে পড়ুক। তো এইখানে যদি আমি এখানে টুল বক্সে যাই, দেখুন ওটা লসটা কমে আসছে, কারণ ও কিছুটা আমার পক্ষে আসছে। এবার দেখুন লাভে চলে আসছে, কারণ ও আমার পক্ষে আসছে। তা ও যদি এভাবে নিচে পড়তেই থাকে আমার লাভ বাড়তে থাকবে, তেমনি ও যদি উপরে যেতেই থাকে, যেহেতু আমি সেল দিছি, তাহলে কিন্তু আমার লস বাড়তেই থাকবে। ফলে আপনাকে এখানে মানি ম্যানেজ করা শিখতে হবে, যে আমি এখানে ধরেন এই পর্যন্ত গেলে একটু লস নিব, এর বেশি লস নিব না। দেখুন আমি ড্রাগ করে দিছি, ও এখানে 1.19 সেন্ট, এটা হচ্ছে আমার লস। আমি এর বেশি এখানে হিট করলেই কিন্তু আমার ওই লসটা ও নিয়ে ও ক্লোজ করে দিবে এই ট্রেডটা। তা আমার এর জন্য কিন্তু প্ল্যাটফর্মে বসে থাকার দরকার নেই, আমি অর্ডারটা এইভাবে মডিফাই করে দিয়ে আমি বের হয়ে যেতে পারি। কিন্তু আমরা যদি ওপেন এন্ডেড ছেড়ে দিই, যে যতদূর যাক তাহলে কিন্তু ও লসটা বাড়তে থাকবে। দেখুন এই পর্যন্ত গেলে সেই 1 সেন্ট কিন্তু এখানে কত হয়ে গেল, 13 সেন্ট হয়ে গেল। হ্যাঁ, আপনার যদি স্টপ লসটা এত দূরে থাকতো। টিপির বিষয়টাও তাই, আপনি এই টিপিটাও নির্ধারণ করে দিতে পারেন যে আমি এটার এতটুকু গেলে আমি এই টিপিটা নিব, তা এই টিপিটা 23 সেন্ট হলে আমি নিয়ে এটা ক্লোজ করে দিব। এর জন্য কিন্তু আমার মার্কেটে থাকার দরকার নেই,
মার্কেট এর মতোই চলবে এবং ব্রোকার আপনার এই কাজটা করে দিবে। ব্রোকারে আপনি যখনই এটা দিচ্ছেন, ব্রোকারে অর্ডারের একটা অর্ডার পড়ে যাচ্ছে এবং তার বেসিসে তারাই এটাকে ম্যানেজ করতেছে। আপনি চাইলে বসে বসে যদি সময় থাকে নিজেই আপনি এটাকে মডিফাই করতে পারেন, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন আপনার মতো, যদি মার্কেটে আপনি চার্ট দেখতে থাকেন। এবার আসি আমরা বন্ধুরা এটাকে ক্লোজ করব কিভাবে। এটাকে আমি এভাবে ক্লোজ করে দিব সোজা, বা আমি ওর উপর ক্লিক করে রাইট ক্লিক করে ক্লোজ করতে পারতাম। আমি এখানে ট্রেড হিস্ট্রিটা অফ করে দিতে পারি, তাহলে আর ওটা দেখালো না। আমি যদি মনে করি না কোথায় ট্রেডটা নিয়েছিলাম, দেখুন এখানে দেখাচ্ছে। এখন আমি যদি মনে করি না আমি পেন্ডিং অর্ডার দিব, ভাই আমি তো পরে আমি চাচ্ছি প্রাইসটা ওখানে আসবে তারপর আমি ট্রেড দেবো, সেক্ষেত্রে আমি পেন্ডিং অর্ডার দেবো। সেক্ষেত্রে আপনার অর্ডারটা খেয়াল রাখবেন যে আপনি যদি পেন্ডিং অর্ডার এমন দেন যে আমি এদিকে যাই, আমি চাচ্ছি যে প্রাইসটা নিচে পড়বে, খেয়াল করেন আমি নিচে পড়বে, সেল দিব আমি। কিন্তু সেল দিব আমি কি করলে, যদি উপরে এখানে যায় তাহলে সেল দিব, এটা একটা হিসাব। আর একটা হিসাব হতে পারে যদি নিচে এটা ভাঙে, ফর এক্সাম্পল এটা ভাঙে, তাহলে আমি সেল দিব। তার মানে একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। যখন ওই ব্যাকওয়ার্ডে আপনি সেল দিচ্ছেন তখন ওটাকে বলে লিমিট, আর যখন আপনি ফরওয়ার্ডে দিচ্ছেন তখন ওটাকে বলে স্টপ। এই দুটো একটু খেয়াল রাখবেন। তাহলে আমরা নিউ অর্ডারে যদি যাই, আমি আবার যেয়ে দেখাবো নিউ অর্ডার। আমি এখানে দিলাম যে পেন্ডিং অর্ডার, আমি এটা তো আর মার্কেট প্রাইসে দিচ্ছি না, আপনি পেন্ডিং অর্ডার দিচ্ছি। তখন আমি কি করলাম, সেল দিব, যেহেতু আমি নিচে যাবে আশা করতেছি, লিমিটে সেল দিব। আমি বললাম না আপনাকে, যদি আপনার ব্যাকওয়ার্ডে দেন তাহলে লিমিট। আমি লিমিট ভলিউম আপনার লট সাইজ কত হবে 0.01, আমার প্রাইস কত হবে, আমরা প্রাইসটা এখানে কারসার দিয়ে দেখে নিব যে আমি এই জায়গায় গেলে তখন 1.0547, তাহলে 1.05 এটাকে আমরা 47 করে দেবো। আমরা এটাকে 47 করবো, একটু বেশি হবে ওটা 47। আর স্টপ লস কত হবে, ধরেন আমি স্টপ লস দেবো এই জায়গায় 1.0554, তাহলে আমার স্টপ লসটা আমি এখানে দেবো 1.0554। আচ্ছা, আমার টেক প্রফিট কোথায় দেবো, ধরেন টেক প্রফিট দেবো আমি এখানে, তাহলে 1.0533, এখানে আমি দেবো 1.05, এখানে দিয়ে দেবো 33, দিয়ে আমরা প্লেস করে দেবো। দেখুন অর্ডারটা কিন্তু আপনি ফিউচারে একটা অর্ডার দিচ্ছেন, বর্তমান প্রাইসে না, এবং এটা এখানে অর্ডারটা দেওয়া, কারণ আপনি লিমিট অর্ডার দিচ্ছেন এবং ও প্রাইসটা যখন এখানে যাবে ও তখন ভবিষ্যতে ওই প্রাইসটা এখানে আসলেই অর্ডারটা অ্যাক্টিভ করে ফেলবে, এবং আপনার স্টপ লসটা থাকবে এখানে অটোমেটিক, এবং আপনার টেক প্রফিটটা আপনি এখানে কিন্তু এই দুটা নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যদি চান এটাকে মডিফাই করবেন না, আমার মনে হয় যে একটু এখানে, তাহলে দেখুন এই করলেও মডিফাই হয়ে গেল, বুঝতে পারছেন? খুব বেশি জটিল কিছু না। একইভাবে আপনি যদি মনে করেন যে আপনার একটু নিজেরা ট্রাই করে দেখবেন যে পেন্ডিং অর্ডারের জায়গায় আপনি যদি মনে করেন যে আমি যদি এইটা ভাঙে নিচে পড়ে অনলি দেন আমি ট্রেড নিব, এটাকে যদি ভাঙে, তখন আপনি এখানে যে পেন্ডিং অর্ডার যে সেল স্টপ দিবেন। সেল স্টপ দিলে হবে কি, আপনার ফিউচারের এই পজিশনে অর্ডারটা অ্যাক্টিভ হবে। আপনি হয়তো স্টপ লসটা এখানে দিলেন, আমি টিপিটা। একইভাবে এই সেলের যে ইস্যুগুলো দেখলাম, বাইটা তার বিপরীত। আপনি যদি মনে করেন যে না আমি পজিশনটা নিচে না, আমি উপরের দিকে আমি যাওয়ার জন্য আমার টেন্ডেন্সি আছে, আমি প্রেডিকশন করছি প্রাইসটা উপরে যাবে, সেক্ষেত্রে প্রাইসটা উপরে উঠে এই পজিশনে আসলে আমি ট্রেড নেব। ওটা হচ্ছে আপনি যেহেতু এটা তখন ব্যাকওয়ার্ড হলো, এটা হচ্ছে লিমিট, আর যদি এটাকে ক্রস করে তখন আপনি ট্রেড নেবেন ভাবতেছেন, ওটা হয়ে গেল ফরওয়ার্ড। যখনই ব্যাকওয়ার্ড হয়ে গেল তখনই লিমিট, আর ফরওয়ার্ড হয়ে গেলে স্টপ, তখন আপনি বাই স্টপ দিবেন। আমি একটা বাই স্টপ দিয়ে দেখাই যে না আমি এটাকে ভাঙে উঠার পর আমি ট্রেড দেবো, তখন আমি নিউ অর্ডারে যাব, আমি এটাকে পেন্ডিং অর্ডার দিব, আমি দিব হচ্ছে এটাকে বাই স্টপ, আমি প্রাইস দিব এখানে দেখে নিব যে এখানে এই প্রাইস 1.0548, আমি এখানে প্রাইস দিলাম 1.0548, তার মানে 48-এ যখন আসবে তখনই আমি ট্রেডটা অ্যাক্টিভ করব, এবং আমার স্টপ লস থাকবে এখানে 1.0533, আমি স্টপ লস দিয়ে ওটাকে 1.0533 করে দেব, এবং আমি যখন টিপি নিব তখন আমি নিব এখানে 1.0565। তাহলে দেখুন আমরা একটা বাই স্টপ প্লেস করতেছি, কারণ আমরা ফরওয়ার্ডে এটা ব্রেক করলে আমি অর্ডারটা প্লেস করব। প্লেস দিলাম, দেখুন প্লেস হয়ে গেছে আমার, ঠিক এখানে অর্ডারটা প্লেস হয়ে ভবিষ্যতে প্রাইসটা যখন এখানে আসবে তখনই অ্যাক্টিভ হয়ে যাবে, স্টপ লস এখানে, টেক প্রফিট এখানে। আমরা যদি মনে এটা ক্লোজ করে দেবো, না এই অর্ডারটা আমি রাখবো না বা মডিফাই করব, সবই করা সম্ভব, এবং সাথে সাথে এটা আপডেট হয়ে ব্রোকারের কাছে চলে যাবে, আপনার অর্ডারটা
মডিফাইড হয়ে যাবে। ডিলিট করে দিলাম আমরা, ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনার মার্কেট অ্যানালাইসিস কীভাবে করবেন। দেখুন এখানে আপনি ইন্ডিকেটার ইউজ করতে পারেন, বিভিন্ন ইন্ডিকেটার কি যে আপনাকে ইন্ডিকেট করে, যেমন খুব বেশি যেমন আপনার মুভিং অ্যাভারেজ, আপনারা যদি স্ট্যাটিস্টিক্স কম বেশি বোঝেন, মুভিং অ্যাভারেজটা বুঝবেন আপনারা যে মুভিং অ্যাভারেজ কী। আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, কোন কালারে পড়বে আপনি ওকে করলেন। দেখুন আমরা 200 একটা মুভিং অ্যাভারেজ নিয়েছি। অ্যাভারেজ বলতে গড়, তার মানে গড়ে প্রাইসটা কীরকম মুভ করতেছে। আমরা নিচ্ছি এক্সপোনেনশিয়াল, এটাকে সিম্পল মুভিং অ্যাভারেজ নেওয়া যায়, একটু চেঞ্জ হবে কার্ভটা, বা আমরা এটাকে যদি কেউ লিনিয়ার বা স্মুথ নিতে পারি, বাট এখানে খুব বেশি জনপ্রিয় হচ্ছে সিম্পল অথবা এক্সপোনেনশিয়াল। দেখেন এক্সপোনেনশিয়ালি প্রাইসটা কিন্তু পড়ার টোনে আছে, এটাই ও বলতেছে। আমরা যখন 200 দিলাম, বিষয়টাও কী করলো, ও লাস্ট 200 ক্যান্ডেলের অ্যাভারেজ বের করে ওই অ্যাভারেজের বেসিসে একটা লাইন ড্র করে দিল আমাকে, আর কিছুই না, আপনার হিস্টোরিক্যাল ডাটার উপরে ও আপনাকে একটা লাইন ড্র করে দিল। তখন আপনি ওই লাইনটা দিয়ে মার্কেটের মোমেন্টামটা বুঝতে পারলেন যে হ্যাঁ মোমেন্টামটা এরকম আছে। আপনি চাইলে ওখানে আপনি ইন্ডিকেটার আরও আনতে পারেন, আপনি চাইলে মুভিং অ্যাভারেজটা আপনি 200-এর সাথে 20 মিক্স আপ করতে পারেন, মিক্স আপ করে এটার কালারটা ধরেন রেড করে দিলেন, এটাকে একটু বড় ছোট করলেন। এই দেখুন 20 যখন ক্রস ওভার করলো 200-এর, আপনি চাইলেন যে এটা যখনই তাই হবে তখনই আমি ট্রেড নিব যেদিকে থাকবে। যেমন এখানে নিচে পড়া শুরু করছে, এই যে 200-কে ভাঙছে 20, তখন আপনি এখানে সেল দিলেন, হতে পারে। এটা একটা আপনার ইন্ডিকেটার আপনাকে বলে দিচ্ছে এখানে যে তুমি সেল দাও। তা এটা এরকম যে আপনার এখানে যখন ব্রেকআউট করছে, এই জায়গায় ভেঙে উঠছে, আপনি এখানে বাই দিলেন, হতে পারে। আপনি ইন্ডিকেটার মূলত এটাই যে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে হিস্টোরিক ডাটার উপরে। আপনি এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আছে, যেমন আমি যদি একটু যেমন ম্যাকডি বলি, মুভিং অ্যাভারেজ কনডেন্স ডিসেন্টস, এটা হচ্ছে আপনার ফাস্ট ইএমএ এবং স্লো ইএমএ, এবং তার সাথে ম্যাকডির একটা সিগন্যাল লাইন দিয়ে এসএমএ। তো এগুলো খুব বেশি এখন বোঝার দরকার নেই, এটা দিয়ে আপনি যখন এটাকে একটু প্লট করবেন চার্টে, এবং প্লট করলে দেখুন যে একটা ম্যাকডি চলে আসলো। ম্যাকডি হচ্ছে কি মূলত যে মুভিং অ্যাভারেজটা ওই যে 26, 12, 9, ওই যে একটা মিশেল, ওই মিশেলটার বেসিসে মার্কেটটা কোন দিকে যাচ্ছে ও আপনাকে বলবে আর কি। দেখুন এখানে এই জায়গাটা খেয়াল করুন যে আপনি দেখতেছেন যে চার্টে আমরা একটু যেখানে বোঝা যাচ্ছে, এই জায়গা দেখুন, দেখতেছেন যে এরা কনভার্স করতেছে কোথায়, এটা হচ্ছে জিরো লাইন, এটা ডেফিনেটলি পজিটিভ, এটা নেগেটিভ। তো জিরোর দিকে ও কনভার্স করতেছে, মানে নিচের দিকে কনভার্স করতেছে এই জায়গাটা থেকে। আপনি এখানে দেখুন যে প্রাইসটা কিন্তু নিচের দিকে পড়তেছে, ক্লিয়ার কিনা বন্ধুরা। এখানে দেখুন উপরের দিকে কনভার্স করতেছে, হ্যাঁ। তা কনভার্স কি, কনভার্স হচ্ছে যে এক হচ্ছে, ওরা কনভার্স করতেছে। আর ডাইভার্ট কি, যখন এই জিরো থেকে দূরে সরে যাচ্ছে, ওটা হচ্ছে ডাইভার্জেন্স। হ্যাঁ, ডাইভার্জেন্স বলা ঠিক হবে না, বাট ডাইভার্ট আর কি, একদিক থেকে জিরো থেকে দূরে সরে যাওয়া, আর কনভার্স হওয়া জিরোর দিকে আসা। তো এইখান থেকে দেখুন ও কনভার্স করছে। আবার অনেক সময় আপনার একই তথ্য ওখানে পাবেন না। তা যেমন এখানে দেখুন যে ওভারঅল যদি উপরের দিকে কনভার্স করতেছে বোঝাচ্ছে, কিন্তু প্রাইসটা কিন্তু নিচের দিকে পড়তেছে। তা এটাই হচ্ছে এখানে আপনাকে কিছুটা মিসলিড করতেছে, বাট ডেফিনেটলি কেন করতেছে এগুলোকে আপনাকে বুঝতে হবে। এবং এখান থেকে যদি কেউ এই সিস্টেম ইউজ করতে চান ইন্ডিকেটার দিয়ে, তাহলে আপনাকে এই সিস্টেমগুলো থেকে আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। তা বিভিন্ন ধরনের ইন্ডিকেটার আছে, আপনার চাইলে যে কোনো ইন্ডিকেটার ইউজ করে এগুলো করতে পারেন। দেখুন যে এ বাদেও কাস্টম ইন্ডিকেটার আছে অনেক, এবং আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে তো ইন্ডিকেটার হাজার ইন্ডিকেটার, কোনো ইন্ডিকেটারের অভাব নেই। তা বন্ধুরা আমার মনে হয় যে আমরা একটু শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওর, অনেক বড় ভিডিও, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আমি ফাইনালি একটু ফান্ডামেন্টাল, এগুলো ছিল হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনার ইন্ডিকেটার দিয়ে, বা আপনি ট্রেন্ড লাইন দাগ দিয়ে, বা আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে একটু বেসিস বলে দিই। ধরুন এটা আপনার লাস্টে এই নিচে নামে এই পর্যন্ত এসে এবারে ওঠা শুরু করে, তার মানে এটা হচ্ছে একটা সাপোর্ট। আপনার এই সাপোর্টটা পাইছেও, যেখান থেকে প্রাইসটা রিজেক্ট করে উপরে ওঠা শুরু করছে, উঠে যখন পড়া শুরু করছে তখন আবার এই রেজিস্ট্যান্সটা পাইছে, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। কিন্তু ও কী করছে, এখানে এসে ওই সাপোর্টটাতে এসে কনসলিডেট করে ওই সাপোর্টটা থেকে আবার বাড়ি খায় নিচে পড়া শুরু করছে, এবং যে আবার এখানে নতুন একটা সাপোর্ট ফর্ম করছে, যে সাপোর্টটা এই জায়গায় একটা সাপোর্টটা কি, যেখান থেকে প্রাইসটা বাড়ি খেয়ে ওঠা শুরু করছে।
সেটা হচ্ছে সাপোর্ট। আর রেজিস্ট্যান্সটাকে যেখানে প্রাইসটা টাচ করে নিচে পড়া শুরু করছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন এই সাপোর্টটা রেজিস্ট্যান্স হতে পারে, রেজিস্ট্যান্সটা আবার সাপোর্ট হয়ে যাইতে পারে। কিভাবে দেখুন, এটাকে আমরা যদি ব্রডলি টানি, এটা ছিল হচ্ছে আমার সাপোর্ট, যেহেতু এখানে প্রাইসটা বাড়ি খেয়ে উপরে উঠছে, এখানে এসে ওই প্রাইসটাতে বাড়ি খেয়ে ওটাকে রেজিস্ট্যান্স বানায় ও আবার নিচে পড়ছে। দেখুন ঠিক এই উঠে এই সাপোর্টে যায় টাচ খেয়ে আবার নিচে পড়া শুরু করছে। তার মানে এটা এখানে সাপোর্ট ছিল, এখানে এসে এটা আবার রেজিস্ট্যান্স হয়ে গেছে, সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং এখানে টাচ খায়ও পড়া শুরু করছে। আবার এখানে এসে ধরেন নতুন একটা সাপোর্ট ফর্ম করছে। এই হচ্ছে মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েই খালি ট্রেড করে এরকম অনেক ট্রেডার আছে। অনেকে আছে ব্রেকআউট ট্রেড করে। ব্রেকআউট ট্রেড কি, এই সাপোর্ট যখন ভাঙতিছে, ওই ভাঙলে তারা যেদিকে ভাঙতিছে ওই দিকে ট্রেড করতেছে, তারা হচ্ছে ব্রেকআউট ট্রেডার। যে সাপোর্টটা ভেঙে গেছে, এখানে তাদের ফর্মুলেশন আছে, রুলস আছে, সেই বেসিসে তারা ওই যেহেতু ভাঙছে তার মানে তারা ধরতেছে এটা নিচেই যাবে। আবার যখন রেজিস্ট্যান্স ভাঙতেছে তখন তারা ধরতেছে যে উপরেই যাবে। এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড। এইরকম বিভিন্নভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন। যেমন এই ট্রেন্ড লাইন আপনি ড্র করলেন, ট্রেন্ড লাইনটা ভেঙে গেছে, তার মানে আপনি ব্রেকআউট ট্রেডার হিসেবে এই ট্রেন্ড লাইন যেহেতু ভাঙছে আপনি নিচে যাবে, এই জন্য আপনি সেলের দিকে এখানেই পজিশন ওপেন করতে পারেন। এবং এখানে দেখুন বেশি স্ট্রংলি ভাঙছে। আপনি যদি মনে করেন যে আবার একটু ট্রেন্ড লাইন দেখি এখানে ড্র করি, এটা যদি স্টিফলি পড়া শুরু করছে, তাহলে এখানে ট্রেন্ড লাইনটা আবার এখানে ভাঙছে, আমরা যদি এভাবে করি, এখানে ভাঙছে, ভাঙার সাথে সাথে আপনি উপরের দিকে, যদি উপরে আর যায় নাইও, তা এখানে আপনি আবার চাইলে ট্রেন্ড লাইন, এগুলো খুব শর্টে আমি দেখাচ্ছি, কনসেপ্ট দেখাচ্ছি। এগুলোই যে স্ট্র্যাটেজি বা এগুলো দিয়েও স্ট্র্যাটেজি করতে পারেন, বাট তার জন্য আপনার ডেফিনেটলি ওটাকে স্টাডি করে নিতে হবে, রিসার্চ করে নিতে হবে। তারপরে এখানে আপনি ট্রেন্ড লাইন ড্র করলেন এরকম, এই ট্রেন্ড লাইনটা দেখুন ও একবার, দুইবার টাচ করছে, তিনবার টাচ করছে, চারবারের বার ভাঙছে, চারবারের বার ওটা ভাঙছে, ভাঙে নিচে পড়া শুরু করছে নাকি বন্ধুরা? এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আমরা একটু ফান্ডামেন্টালটা দেখে নিব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে আপনি মূলত আপনার নিউজ, আপনি মার্কেটে আপনি যখন ট্রেড করতেছেন, আমি নতুন একটি দেখাই, এটাকে সরাই ফেলি, এটাকে ডিলিট করি। ওকে, আপনি যখন মার্কেটে ট্রেড করতেছেন, এই মার্কেটের প্রাইসটা যে মুভ করতেছে, আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এটা কেন মুভ করতেছে, এটা উপর নিচ হচ্ছে কেন? এটা উপর নিচ হচ্ছে বিভিন্ন কারণে। আপনার এক নম্বর কারণ হচ্ছে যে এখানে সাপ্লাই ডিম্যান্ড। আপনি যখনই একটা জিনিস বোঝা, আপনি যখনই ডলার বেচতেছেন, ওই ডলারটা কেনার যদি লোক না থাকে তাহলে তো আর আপনি বেচতে পারবেন না, পারবেন? তার মানে আপনি সাপ্লাই দিচ্ছেন ওই ডলারটা, কিন্তু ওই ডলারটা যে নেবে তার কাছে ওই ডিমান্ডটা থাকা লাগবে, যে আমি তোমাকে সাপ্লাই দিচ্ছি কিন্তু তুমি নিবা কি না। এখন যদি ওইটা নেওয়ার লোক না থাকে তাহলে আপনার আর ডিমান্ড নাই, তাহলে আপনার সাপ্লাই আছে কিন্তু ডিমান্ড নাই। এই হচ্ছে বিষয়। আর যখন আপনি ডিমান্ড আছে তখনই আপনি সাপ্লাই দিতে পারবেন, তাই না? তার মানে আপনার কাছে আছে, আপনি মার্কেটে ডিমান্ড আছে, আপনি তখন কিন্তু সাপ্লাইও দিতে পারবেন, যে এই নাও তোমাকে আমি সাপ্লাই করলাম, এই, তাই না? আমার কাছে ডলার আছে, তুমি নিতে আসছো, এই নাও। তা মূল হচ্ছে এই কনসেপ্টের উপরেই মার্কেটটা মুভমেন্ট করে। বাট এটাকে আবার এই বিষয়টাকে আরও বেশি মডিফাই করে কি জিনিস, মানুষের সেন্টিমেন্ট। যেমন যুদ্ধ শুরু হয়ে গেল, দেখবেন যুদ্ধের সময় গোল্ডের প্রাইস খালি ওঠে আর ওঠে। কেন ওঠে? কারণ মানুষ ওই সময় অনেক ভয় পেয়ে যায়। মানুষ গোল্ডটা যেহেতু লং টার্মে এটা একটা ট্রেন্ডি জিনিস, এটা সিকিউর জিনিস মনে করে, মানুষ তখন ওটাতে ইনভেস্ট করে বেশি, ওটাকে বাই করে বেশি, যে আমার যদি সব কিছু শেষ হয়ে যায়, গোল্ডটা লাস্টে আমি বিক্রি করে আমি কিছু একটা করতে পারবো। তো এই কারণে মানুষের সময় গোল্ড সঞ্চয় করে। তা আপনি দেখেন, একটা নিউজ যখন আসে, যখন ইউক্রেন রাশিয়া নিউজ আসলো, সাথে সাথে ওই মাসে দেখবেন যে গোল্ড উঠা শুরু করছে। রিসেন্টলি ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে দেখবেন গোল্ডটা কিছুটা এবার একটু পড়া শুরু করছে। কারণটা কি, যে ট্রাম্প যখন আসছে তখনই মানুষ বুঝতে পারতেছে এবার একটু ওয়ার এগুলো একটু কমে আসবে, যুদ্ধ কমে আসবে। কারণ ট্রাম্প একটা ম্যানলি মানুষ, পুরুষ, সে পুতিনের সাথে তার একটা ভালো সখ্যতা আছে, প্রবাবলি হি উইল ডু দ্যাট, যেটা বাইডেন করতে পারে না। ফলে মানুষের একটা আস্থা তৈরি হয়েছে, গোল্ড এবার একটু স্ট্যাবেল হবে আপনার বিশ্ব, এবং গোল্ডটাতে এবার একটু আপনার দেখবেন যে ওই মানুষ সেল করা শুরু করবে, যে হ্যাঁ এটার অত বেশি আমার গোল্ড ধরে রাখার দরকার নেই, আর পরিবেশটা এবার স্বাভাবিক হচ্ছে। এটা একটা বিষয়, নিউজ এবং সেন্টিমেন্ট আছে মানুষের। আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক দিন দেখবেন হাই ইম্প্যাক্ট কিছু নিউজ থাকে। যেমন
মার্কেটের কি ইন্ডিকেটর কি, যেমন কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, কনজিউমাররা কীরকম প্রাইসটাতে তাদের কীরকম কি মনে করতেছে না করতেছে, এটা বাড়লো না কমলো। জিডিপি, আপনারা জানেন যে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, এটা একটা ভালো ইন্ডিকেটর যে গ্রোথটা কীরকম একটা দেশের। এবার হতে পারে আনএমপ্লয়মেন্ট, যে আনএমপ্লয়মেন্ট কি বাড়ছে না কমছে একটা নির্দিষ্ট সময়ে, যখন ওটা বাড়বে তখন সেটা একটা ইন্ডিকেট করে যে ইকোনমির এই অবস্থা। এমন হতে পারে যে ম্যানুফ্যাকচারিং যেই আপনার ম্যানেজার আছে তারা একটা প্রাইস ইন্ডেক্স দিল, হ্যাঁ, যে বর্তমানে আমরা ম্যানুফ্যাকচার করতে গেলে আমাদের যে প্রাইসটা র ম্যাটেরিয়ালের এটার দামটা এরকম বাড়ছে, আগের তুলনায় বাড়ছে কি কমছে। এবার নন ফার্ম পেরোল আছে, যেগুলো আপনার বুঝায় যে পেরোলটার কি অবস্থা, পেরোল কি ঠিক আছে কিনা, আগের তুলনায় কমছে কিনা বাড়ছে কিনা, খুব ভাইটাল একটা ইন্ডিকেটার। এটার কারণে কিন্তু নিউজ, এগুলোর কারণে, এগুলো খুব হাই ইম্প্যাক্ট নিউজ, এর কারণে ওই দিন বা ওই ডিরেকশানগুলো আপ ডাউন করে, হ্যাঁ, যে যখন একটা নিউজ আসে নর্মাল মার্কেটে এরকম থাকলে নিউজের সময় খুব বেশি আপ ডাউন শুরু হয়ে যায়। এর কারণে হচ্ছে কি নিউজটা অনেক সময় ডিফাইন করে যে মার্কেটটা আসলে কী অবস্থায় আছে এবং ওটা কোন দিকে যাওয়া উচিত, বা নিউজের সময় মানুষ আবার পজিশন কারেক্ট করে। এবারে মার্কেটের নিয়ন্ত্রক আছে হচ্ছে আপনার বিভিন্ন ইনস্টিটিউশনস, বড় বড় ইনস্টিটিউশনস, যেমন সেন্ট্রাল ব্যাংকস, অনেক সেন্ট্রাল ব্যাংকস আছে না বাংলাদেশের, যেমন সেন্ট্রাল ব্যাংক, এটা তো তেমন একটা কোনো কার্যকরী কিছু না, বাট আপনি যদি ফেডারেল রিজার্ভ বা ব্যাংক অফ আমেরিকা, বা ব্যাংক অফ আমেরিকা একটা সেন্ট্রাল না বাট একটা মেজর ব্যাংক, বাট ফেডারেল রিজার্ভ, অন্যদিকে আপনার ব্যাংক অফ ইংল্যান্ড, হ্যাঁ, এরা যে ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো যখন সিদ্ধান্ত দিচ্ছে ইন্টারেস্ট রেটের উপরে বা অন্য অন্য ফাইন্যান্সিয়াল নিয়ম নীতিগুলো দিচ্ছে, তখন এগুলো কিন্তু মার্কেটের প্রাইসটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার মোরাললেস বুঝতে পারছেন যে কীভাবে মার্কেট প্রাইসটা ওভারঅল মুভমেন্ট হচ্ছে। বাট এগুলো সব কিছুর মূলই বেসিকটা হচ্ছে যে আপনার সাপ্লাই এবং ডিম্যান্ডটা কী অবস্থায় আছে, মূলত ওই কারেন্সির চাহিদাটা কীরকম আছে এবং তার বেসিসে ডিম্যান্ডটা কীরকম আছে, এবং তার পাশাপাশি সেন্টিমেন্টাল ইস্যুগুলো এসে মার্কেটটার প্রাইসটাকে নির্ধারণ করতেছে। এবং এটা সবসময় ফ্লোটিং আছে সপ্তাহে 5 দিন, শনি এবং রবিবারে। তা আপনি চাইলে মার্কেটে যে কোনো সময় অ্যাক্সেস নিতে পারেন আপনার ব্রোকারের থ্রুতে, এবং আপনি চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। বাট ডেফিনেটলি আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচ করতে হবে, আপনার সিস্টেমের মধ্যে থাকতে হবে। এখানে আপনাকে প্রপার ব্যাক টেস্ট করে নিতে হবে। আমরা ব্যাক টেস্ট নিয়ে একদিন কথা বলবো, যে আপনি হিস্টোরিক ডাটা দিয়ে কিভাবে একটা নির্দিষ্ট সিস্টেম ডেভেলপ করতে পারেন, যে আমি এইটাকে রিসার্চ করলাম, এটা এরকম যাচ্ছে, এটা কি আসলেই সবসময় যখন এই যে উঠতেছে এটাকে উঠলো একটু টেস্ট করেও যে পাঞ্চ করে, তাহলে এটা বেশ খানিকটা দূরে যায়। এই যে একটা কনসেপ্ট আপনি ডেভেলপ করলেন, এই কনসেপ্টটা আসলে লং টার্মে কাজ করে কিনা, বা আপনি যদি 100টা ট্রেড নেন এই কনসেপ্টের উপরে, তাহলে আপনি কত % টাইম আপনি উইনার হবেন, এবং আপনি যদি সেখানে আপনি উইনার বেশি হন, আপনার যদি লুজ কম করেন, তাহলে আপনার প্রফিট যদি বেশি থাকে, তাহলে এই সিস্টেমের আপনি থাকতে পারেন এবং এই সিস্টেমটা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। মনে রাখবেন যে ট্রেড আপনি সবসময় জিততে পারবেন না, সবসময় কাজ করে না। আপনাকে অবশ্যই এখানে পার্সেন্টেজ বেসিসে চিন্তা করতে হবে, প্রবাবিলিটিটা, যে আমার কত % প্রবাবিলিটি আছে এই সিস্টেমটা কাজ করার, এবং তার বেসিসে আপনাকে ডিফাইন করতে হবে এবং টেস্ট করে নিতে হবে। ওটাকে টেস্ট করতে পারেন আপনি, ব্যাক টেস্ট দেখেন, প্রিভিয়াস অনেক ডাটা আছে, যেমন আপনি ওটাকে যদি এখানেও টেস্ট করেন যে এটা আসছে, এসে এখানে পাঞ্চ করছে, আমি এখানে বাই দিলাম, তাহলে এটা কত গুণ গেছে। আবার এখানে আসছে, এখানে এসে দেখেন যে একইভাবে আমি যদি এটাকে ধরি যে এটা আসছে এবং এটা এসে এখানে পাঞ্চ আউট করছে, বা এখানে এসে মেজর 5টা হয়েছে, এখানে যেহেতু 5টা হয়েছে আমি এখানে এসে আমি অর্ডার প্লেস করলাম, তাহলে এখানে এসে আমি যে অর্ডার প্লেস করছি এইটা যদি আমি 100 বার করি তাহলে আমার কি পজিশন হয়। এখানে এসে যেমন উঠছে, কিন্তু এখানে 5টা অত স্ট্রং না, এখানে এসে উঠছে 5 স্ট্রং না, এখানে এসেও 5টা স্ট্রং না। আমরা যদি এভাবে টেস্ট করি, এখানে এসে দেখুন এই 5টা স্ট্রং আছে, তা আমি ওটাকে যদি এভাবে ড্র করে আমি যদি এখানে বাই দিই, উপরের দিকে যাবে, দেখুন এটা গেছে কিনা, যায় নাই। তা এটা যে সবসময় কাজ করবে তা না, হ্যাঁ। তা এইগুলো জিনিস আপনাকে এইভাবে হাজার রকমভাবে আপনি এগুলো ডিফাইন করতে পারেন যে কিভাবে মুভমেন্টটা করবে। আপনি বিভিন্ন টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। এবং আমি ফাইনালি যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে বলবো, যে আপনারা প্রথমেই একটা প্রফিটেবল, এই বেসিকগুলো জানার পরে আপনি প্রথমে একটা প্রফিটেবল সিস্টেম খোঁজার চেষ্টা করতে হবে আপনাকে, এবং সেই সিস্টেমটা আপনি যখন খুঁজে পেলেন, আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের ট্রেডার। এটা নিয়ে একটু কথা না বললেই না,
ধরনের ট্রেডার বলতে আপনি দেখুন যে আপনি কি একজন সুইং ট্রেডার। সুইং ট্রেডাররা কীরকম, যে সুইং সুইং ট্রেডাররা হচ্ছে কি সুইং বেসিসে ট্রেড করে, সোজা কথা হচ্ছে এটা, সুইংয়ে ট্রেড করে, এই সুইংয়ে ট্রেড করে, এই সুইংয়ে ট্রেড করে। তো এই সুইংগুলো ডেভেলপ করতে কিন্তু সময় লাগে। এগুলো করতে গেলে আপনাকে কিছুটা লং টার্মে 4 ঘন্টার চার্টে থাকতে হবে। হ্যাঁ, 4 ঘন্টার চার্ট বা ডেইলি চার্ট এগুলোতে থাকতে হবে। আপনি উইকলি মান্থলি চার্টেও সুইং করতে পারেন, বাট ওগুলো হচ্ছে অনেক বেশি লং টার্ম, অনেক সময় লাগে ওই চার্টগুলো ফর্ম হতে। যেমন এখানে উইকলি চার্টটা আপনাকে বলে আসলাম যে এইটা এই সপ্তাহ ধরে এই ক্যান্ডেল স্টিক্সটা চলতেছে। তা এটার আপনি এটাতে থাকতে গেলে আপনার এটার বেসিস ওই সুইংটা আসতে গেলে আপনার দেখা গেল যে 10 মাস লেগে যাবে আপনার একটা ট্রেড নিতে। তা আপনার কাছে অত সময় নাও থাকতে পারে, বা অত ধৈর্য ধরবেন কিনা, বা ওটা আপনার জন্য প্রফিটেবল নাও হতে পারে। আপনি যদি ডেইলি বেসিসে সুইং করতে চান, সেক্ষেত্রে 4 ঘন্টার সাথে ডেইলির সাথে 4 ঘন্টা কি 1 ঘন্টার চার্ট এইগুলো দিয়ে আপনি সুইং করতে পারেন। এবার আসি স্ক্যাল্পাররা কি, স্ক্যাল্পার হচ্ছে মূলত আপনার খুব দ্রুত মার্কেটে ঢোকে এবং লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে। টাইম ফ্রেমগুলো হতে পারে যে আপনার 1 মিনিট, এমনকি 5 মিনিট, 15 মিনিট, এই যে টাইম ফ্রেমগুলো আছে এই টাইম ফ্রেমগুলোতে তারা ট্রেড করে এবং খুব দ্রুত মার্কেটে ঢোকে। যে প্রাইসটা পাঞ্চ করলো ওই অর্ডার প্লেস করলো এবং ওই প্রফিট নিল, স্টপ লসটা এখানে থাকে, সাথে সাথে সিদ্ধান্ত হয়ে যায়। আবার করতে করতে তার যদি মনে হয় যে এই পড়া শুরু করলাম, এখানে অর্ডার প্লেস করছে, এই প্রফিট নিয়ে ফেলছে, এর কোনো আসলে এরাও একটা সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করে, কিন্তু এরা খুব শর্টে মার্কেট থেকে বেরোয় আসে। যেমন আমি যদি চার্টে দেখাই যে এখানে 5 মিনিটের একটা আমি দেখা গেল যে মনে করছে এই প্রাইসটা উঠতেছে, এটা খেয়াল করুন উঠতেছে। এবার যদি আইসে ও এখানে এসে করে রিজেক্ট করে, আমি বাই দিব। এখানে এসে রিজেক্ট করে নাই, ওকে, তাহলে রিজেক্ট যেহেতু করে নাই আমি ওয়েট করবো যে ও যেহেতু এখানে এটাকে ভেঙে ফেলছে। এইবার আপনার চলে আসলো যে স্ট্রাকচার, দেখুন স্ট্রাকচার এটা হচ্ছে লো, এটা হচ্ছে তার আগের লো, এটা হচ্ছে তার আগের লো, এটা হচ্ছে তার আগের লো, এটা তার আগের লো, মানে এগুলো সব লোয়ার লো লোয়ার লো লোয়ার লো। আর এগুলো হচ্ছে সব হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, মানে হাই 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 হাই, মানে উঁচুর পরে ভাঙতেছে, হায়ার হাই হচ্ছে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে লোয়ার লো হচ্ছে। তা এই জিনিসগুলো হচ্ছে স্ট্রাকচার, মানে সোজা ভাষায় এগুলো নাম করা এভাবে। এখন যখনই ও স্ট্রাকচারটা ভাঙলো, এই যেহেতু এরকম টেন্ডেন্সিতে ও উঠতেছিল এবং ও যে এটাকে ভেঙে ফেললো, তখনই আমি এই ডিরেকশন নিলাম যে ও যেহেতু এটা ভেঙে ফেলছে, ও যদি এসে এই যে ফোর্সটা এই যে ভাঙছে এখানে এসে যদি আবার একটু রিজেক্ট করে, আমি অর্ডার প্লেস করব, আমি নিচের দিকে অর্ডার প্লেস করব, সেল নিব। আমি একটু ওয়েট করব, দেখব ও এরিয়াতে আসছে কিন্তু রিজেক্ট তেমন একটা করে না, এখানে একটু রিজেক্ট করছিল, ওটা স্ট্রং না, ফলে আমি আর এখানে জড়ালাম না। ও কী করছে উল্টা, ও কী করছে এই হাইটাকে ভেঙে ফেলছে। এটা হচ্ছে স্ক্যাল্পিং। দেখুন হাইটা ভেঙে ফেলছে, আমি এবার কী করলাম, এই যে হাইটা ভাঙছে আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু হাইটা ভাঙছে এখানে আনটেস্টেড আছে, যেমন এই গ্যাপটা এখানে একটু গ্যাপ আছে দেখতেছেন, বা এখানে গ্যাপ তৈরি আসছে, আমি ধরলাম এই গ্যাপের মধ্যে যখন আসবে এসে যদি ও রিজেক্ট করে আমি বাই দিব, আমি উপরের দিকে টেন্ডেন্সি নেব। তখন আমি কী করলাম, আমি ওয়েট করলাম, ও এখন আসে নাই, এই আসলো দেখুন বন্ধুরা, আমার এই গ্যাপে আসছে এবং এইখানে একটু রিজেক্ট করছে দেখুন এই ক্যান্ডেলটাতে। আমি যদি একটু ওয়েট করি দেখুন যে না, ও এখানে এসে রিয়্যাক্ট করে নাই, ও উপরের দিকে যাইতে গেলে আমার যে গ্রিন ক্যান্ডেল আসতে হবে ওই রকম কোনো স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসে নাই, ফলে ও কী করছে, ও আর এখানে আমি ট্রেড দিতে পারলাম না। তাহলে আমি এখানে কী করলাম, এখানে আমি আবার নতুন একটা স্ট্রাকচার ডেভেলপ হয়েছে, এই যে লোটা, এখন এই লোটার বেসিসে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমি ধরেন সাপোর্ট বেসিসে ট্রেড করব। এখন দেখবো যে আমি এই সাপোর্টটা যদি না ভাঙে, এই সাপোর্টটা যদি টেস্ট করে ও গ্রিন আসে খুব বেশি, যেমন এখানে একটু গ্রিন আসছে, যদিও এর আগের যে রেটটা এটাকে পুরোপুরি খাইতে পারে নাই, তাহলে আমি একটু ওয়েট করব, দেখবো যে খাইয়ে ফেলছে এরকম, দেখুন এখানে খাইয়ে ফেলছে, আগের রেটগুলোরে পুরোপুরি খাইয়ে ফেলছে। আমি এখানে মনে করলাম যে হ্যাঁ এবারও উপরের দিকে যাবে, কারণ এখানে একটা সাপোর্ট আছে এবং এখানে এসে যে রেটগুলো ছিল সেটা খাইয়ে ফেলছে। আমি এবার বাই ট্রেড অ্যাকসেপ্ট করলাম, এই গ্রিনটা আসার সাথে সাথে আমি একটু প্রোগ্রেস করে দেখেন আমার এটা কাজ করে নাই। তো এটাই হচ্ছে ট্রেড বন্ধুরা। আপনাকে এইটা যে এই একবার করলেন এটাতেই কাজ করবে মূলত তা না, বিষয়টা হচ্ছে যে এটাকে আপনি 100 বার নিলে এটা কাজ করতে হবে, বা অ্যাভারেজে এটা কাজ করতে হবে। হ্যাঁ, তার রিস্কটাই কিন্তু এই জায়গায় আপনাদেরকে আগে এটা বুঝতে হবে যে আমার ট্রেডিংয়ের রিস্কটাই এটা। আমি যখন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করব, আমার স্ট্র্যাটেজিটাকে বুলেট প্রুফ করতে হবে এবং ওটার যাতে রিস্ক যে ফ্যাক্টরগুলো এটাকে কমায় ফেলতে হবে।
হ্যাঁ, তাতে করে এবং প্রফিটটা বাড়ানো শিখতে হবে আমাকে। তা এটার জন্য আপনাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং আপনি কোন ধরনের ট্রেডার এটা বুঝতে হবে। এছাড়া আপনি লং টার্মে ট্রেড করতে পারেন, যে আমি একেবারে দীর্ঘমেয়াদী প্ল্যান করি। কীরকম? আমি উইকলি এবং ডেইলি বা মান্থলি এসব চার্ট দেখে ট্রেড করি। তা এগুলো হয় কি, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, এবং আপনি একটা ট্রেড দিয়ে আপনি মোটামুটি অনেক দিন বসে থাকতে পারেন। সেটাই হচ্ছে লং টার্ম ট্রেডিং। যেমন আপনি এখানে যদি উইকলি বেসিসে চিন্তা করতেছেন যে আমি এখানে যদি আপনার কনসেপ্টটা ওভারঅল আপনারা বুঝতে পারছেন, বাট আমি এটাকে তারপরে যদি আপনাদেরকে একটু এগুলো সব ডিলিট করে ফেলি, অবজেক্ট যা ছিল, এবং এখানে আমি যেহেতু এটা উইকলি, আমি উইকলি একটা দেখুন যে সাপোর্টে চলে আসছে। এখন আমি যদি মনে করি হ্যাঁ আমি উইকলি সাপোর্টে যেহেতু আসছে, আমি এবার ট্রেড নিব, এবং ট্রেড নেওয়ার জন্য আমি উইকলির সাথে 4 ঘন্টা মিলাবো। তা উইকলিতে যেহেতু সাপোর্টে চলে আসছে, 4 ঘন্টায় কী অবস্থায় আছে আমরা একটু দেখবো। এখানে এসে আমি চাচ্ছি যে ও যেহেতু ট্রেন্ডটা পড়তেছে, এখানে আমি যেভাবে মূলত ট্রেড করি আর কি, এটা আপনাদের দেখাচ্ছি। ও যেহেতু এই সিরিয়ালে পড়তেছে, আমি যদি এখানে দেখি যে ও খুব স্ট্রংলি এখান থেকে পাঞ্চ আউট করলো, এবং এই যে ক্লোজেস্ট যে স্ট্রাকচারটা, যে আপনার হাইটা ছিল, আপনাদের একটু আগে হাইটা বুঝালাম, এই হাইটা যদি ও ভেঙে ফেলে, তাহলে আমি তখনই ট্রেড দেবো না। আমি তখন ওয়েট করবো যে এই প্রাইসটা আবার ফেরত আসার, আমার এই রেঞ্জে ফেরত আসলে আমি এখানে অর্ডার দিয়ে দিব। কারণ আমি এই জন্য দিব যে এটা পড়তেছে একটা মোমেন্টামে, এই মোমেন্টামটাকে ও এখানে পাঞ্চ আউট করছে, মানে এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, এই কিছু একটা ওকে খুব ধাক্কা দিয়ে উঠায় ফেলছে, এবং ও যখন আবার টেস্ট করতে এসে ও কিছুটা রিজেক্ট করবে, আমি অর্ডার দিয়ে দিব, এবং আমি এক্সপেক্ট করবো যে প্রাইসটা যাবে আমার উপরে। এখন উপরে যে যাবে এটা নাও যেতে পারে, এই জন্য আমাকে স্টপ লস রাখতে হবে। আমি স্টপ লসটা দেবো ঠিক এর নিচে, কিন্তু আমি প্রফিটটা বেশি নিব। যদি প্রফিটটা বেশি আমি না নিতে পারি প্রত্যেকটা ট্রেডে, তা না হলে আমার যখন লস হবে তখন কিন্তু পোষাবে না। এই জন্য আমাকে যখনই প্রফিট পাবো, আমি প্রফিটটাকে বেশি নিতে হবে আমাকে। এই জন্য আমি আবার উইকলিতে চলে গেলাম, যে আমি ওখানে দেখার চেষ্টা করব যে আমি কোথায় প্রফিটটা নিতে পারি, আমার প্রফিট এরিয়া কোনটা হতে পারে। তখন আমি উইকলিতে এখানে এসে দেখলাম যে আমি যদি ওখানে আমার এটা 1 গুণ হয়, 1 গুণে কয় পিপস হয়, এখানে আছে হচ্ছে 1285 পয়েন্ট, যেটা হচ্ছে 128 পিপস। ক্লিয়ার কিনা বন্ধুরা? কারণ আপনার 10 পয়েন্টসে 1 পিপস, তার মানে 1285 পয়েন্টে 128 পিপস। তাহলে 128 পিপসের 2 গুণ করলে যেটা হয়, সেটা হয়তো এই এরিয়া আমার এখানে আসলেই একমাত্র আমি সেই প্রফিটটা ক্লোজ করবো। আর তা না হলে ও যদি এই কাছাকাছি এসে আবার পড়া শুরু করে আবার এই আমার স্টপ লস হিট করে, আমি কোনো টাচ করব না। এই যে আপনার একটা মেন্টালিটি ডেভেলপ করা, সাইকোলজি ডেভেলপ করা, এগুলোই হচ্ছে ট্রেডিং বন্ধুরা। তা এটা আপনি যে কোনোভাবে করতে পারেন। এটা আপনি ডেইলির সাথে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস যদি করতে চান, ডেইলির সাথে 5 মিনিট করতে পারেন, ডেইলির সাথে 1 ঘন্টা করতে পারেন, হ্যাঁ, আওয়ার 4-এর সাথে 15 মিনিট করতে পারেন, এবং চাইলে আপনি 1 ঘন্টার সাথে 1 মিনিটেরও একটা মিলতাল করতে পারেন। তা বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করব। আশা করি যে আপনার বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হলো, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আসলে ফরেক্স মার্কেটে অ্যাক্সেস নেওয়া যায়, ব্রোকার কি, মার্জিন কি, লেভারেজ কি, ট্রেডিং কিভাবে করে, অর্ডার কিভাবে প্লেস করে, এবং ওভারঅল মার্কেট অ্যানালাইসিস কিভাবে করে, এবং আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। এছাড়া আর যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে আমাকে বলবেন, আমি সবাইকে চেষ্টা করবো যে ইনফর্ম করার। আর বন্ধুরা, ব্রোকার হিসেবে আপনারা যদি চান, নিঃসন্দেহে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি নিচে, ব্রোকার, চমৎকার ব্রোকার বাংলাদেশের জন্য, এবং কমিশনও খুব কম, স্প্রেড কম। আপনারা চাইলে ব্রোকারটা নিতে পারেন, লিঙ্কে যান এবং সাইন আপ করে ফেলুন। আর আপনারা এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি একেবারেই নতুন, আশা করি যে ভবিষ্যতেও আপনাদেরকে অনেক তথ্য দিতে পারবো, এবং ফরেক্সে আপনাদের জীবন সফল হোক এটাই কামনা করি। পরের ভিডিওতে কথা হচ্ছে বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।